হচ্ছে আপনার খুব বেশি একটা এফেক্টিভ না। আচ্ছা, আমার ভয়েস শুনতে কি প্রবলেম হচ্ছে সবার? আচ্ছা, তাহলে আমি রিফ্রেশ দিয়ে আসতেছি। তাহলে আমি রিফ্রেশ দিচ্ছি, আপনারা একটু লাইনে থাকেন। আচ্ছা, আমার ভয়েস এখন শোনা যায়? ভয়েস ঠিক আছে এখন? আচ্ছা, ওকে। সো এই কয়টা কাজ আপনাদের করতে হবে: টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর বিহ্যান্সে প্রজেক্ট আপলোড 30, মিনিমাম 30। আচ্ছা, এখন এক এক করে বলেন আপনাদের ইলাস্ট্রেটরে কোনো প্রবলেম ফেস করছেন যেটা সলিউশন পান নাই, বা এমন কোনো প্রবলেম ইলাস্ট্রেটরে কারো আছে? এমন না যে আজকেই শেষ, আপনারা পরেও আমাকে বলতে পারবেন, আমাকে মেসেঞ্জারে নক দেন। যদিও আমি কিছুদিন অ্যাক্টিভ ছিলাম না, অনেকেই জানেন, এখনো আমি মেসেজে রিপ্লাই কারোই দিই নাই। আজকে রাতে সবার রিপ্লাই দিব, যদিও আমাকে গালি দিবে সবাই, এতদিন পর রিপ্লাই দিচ্ছে। মানুষ বলবে ভাব বেড়ে গেছে, অ্যাকচুয়ালি ওরকম না, বিষয়টা ওরকম না। কানেক্ট কিভাবে বাড়ায়? কানেক্ট হচ্ছে ওই যে ফ্রেন্ড রিকোয়েস্টের মতো, আপনি রিকোয়েস্ট দিবেন, ওনারা অ্যাকসেপ্ট করবে। আপনার কানেক্ট আপনি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টের মতো রিকোয়েস্ট দিয়ে যাবেন, ফেসবুকের মতো, ওরা অ্যাড করে নেবে আপনাকে। কানেক্টসগুলাই বেশিরভাগ ট্রাই করেন বাইরের মানুষদের দেয়া। হ্যাঁ, স্পেশালি যারা কোনো কোম্পানির ওনার বা সিইও, এই টাইপের মানুষদেরকে আপনার কানেক্টসে বেশি রাখলে ওখানে যখন আপনি আপনার কাজ, পোস্ট, আপনার বিহ্যান্সের লিঙ্ক, আপনার প্রজেক্ট শেয়ার করবেন, মানুষজন দেখে ওখান থেকেও নক দেয়, ওখান থেকেও কাজ পাওয়া যায়। এমন না যে কাজ পাওয়া যায় না, অনেকেই পাইছে। আচ্ছা, এটা একটা। টুইটারেও কাজ পাওয়া যায় পোস্টে, দেখাবো, এগুলো দেখাবো। একটা প্যারা আপনাকে বলছিলাম, প্রোটোটাইপে ড্র্যাগ হচ্ছিল না, পরে আপনি বলছিলেন স্লাইড করতে, ড্র্যাগ হচ্ছিল না। আচ্ছা, এক্সডিতে ড্র্যাগ হচ্ছিল না, ওকে। সেই এক্সডিতে ড্র্যাগ হচ্ছিল না। ফাইনাল এক্সামের রেজাল্ট আমি আজকে চেষ্টা করব আপনাদের দিয়ে দিতে সবাইকে। আমার এখানে তো বললাম যে চলতেছে না, লোডিং নিচ্ছে না, হটস্পটের দুরবস্থা। 84% হয়ে গেল, কারেন্ট এখন আসেনি। আচ্ছা, ইলাস্ট্রেটরে কারো কোনো ইস্যু নাই? থাকলে পরে বললেন, এখন মনে না থাকলে পরে আমাকে বললেন, যখন পারবেন, কোনো সমস্যা নেই। এক্সডিতে কি হচ্ছিল না? আপনার ড্র্যাগ হচ্ছিল না, মানে এক পাশ থেকে আরেক পাশে ড্র্যাগ হচ্ছিল না, এটাই তো? আচ্ছা, দেখি ড্র্যাগ কেমনে হয়। Let's see. এটা আমার একটা ডিজাইন আর্টবোর্ড। কি কপি হয় না কেন? কি জ্বালা? আর্টবোর্ড কপি হয় না কেন? আরে, আর্টবোর্ড কপি হয় না কেন? সের মধ্যে কোনো কিছু ও, আমার কিবোর্ড কাজ করতেছে না, কিবোর্ড কাজ করতেছে না। এখানে কি কাজ করে? সেইবার কাজ করতেছে, ওকে। এই হলো আমাদের দুটো আর্টবোর্ড। আমার এখানে একটা ছবি আছে, ধরে নেন একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম। আমি একটু দেখি, ডাউনলোডসে যাই, এখান থেকে ধরে নিয়ে যে এই ছবিটা আমি এর মধ্যে ক্লিপিং মাস্ক করলাম। এখন আমি এটাকে কি করব? ড্র্যাগ করব, ড্র্যাগ করে এর পরের ছবিটা নিয়ে আসবো, তাই তো? এটাকে ড্র্যাগ করে তারপরের ছবিটা আনতে না, এরকম কিছু তো? ভিডিওতে কার্সার দেখা যায় না, আপনার ডেবিউট দিয়ে যখন করবেন এখানে দুটো এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, শো ভিডিও কার্সার ওয়াইল রেকর্ডিং, এই জায়গায় দিবেন, টিক চিহ্ন দিয়ে নেবেন, এই জন্য কার্সার শো করে না।
এই যে শো কার্সার ওয়াইল রেকর্ডিং এখানে দিয়ে নেবেন, আর একটা হচ্ছে শো সিলেকশন রেক্টেঙ্গেল ওয়াইল রেকর্ডিং, এই দুটো দিয়ে রাখলে আপনার হবে। আচ্ছা, এখান থেকে ছবিটাকে স্লাইড করে আরেকটা ছবি নিয়ে আসবো, দেখি এই ছবি, এখানে আরেকটা ছবি নিয়ে আসি। ওকে, প্রোটোটাইপে গেলাম, এখান থেকে এটাকে কানেক্ট করে দিলাম এবং এখানে আমি দিলাম ড্র্যাগ অটো অ্যানিমেট, এটাকে সিলেক্ট করে প্লে দিলাম, এই যে হয় একবার হয়, আবার এটাকে আমার এখানে কানেক্ট করে দেন ড্র্যাগ, এবার প্লে দিয়ে দেখি, এই যে ড্র্যাগ হয়। বুঝতে পারছেন? সিম্পল তো, দুইটা আর্টবোর্ড বানাবেন, একটার মাঝখানে আরেকটা জাস্ট ড্র্যাগ করে দেবেন, ড্র্যাগ করে দিলে অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন এখানে অপশনস বেশি নেই, ড্র্যাগের জন্য অপশনস বেশি দেওয়া থাকে না। এই যে ড্র্যাগ করলে শুধু অটো অ্যানিমেট দিয়ে দিলেই হয়ে যায়, আর তো কিছু নাই, অপশনই নাই তো। ট্রাই করে দেখেন। আর কারো প্রবলেম কোনো ইলাস্ট্রেটর, ফটোশপ, গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো কোয়েশ্চেন? নাহলে আমরা আজকে ফাইবারটা স্টার্ট করব। আর আপনাদের অ্যাসাইনমেন্ট যা যা গ্রুপে পোস্ট করছেন সেগুলো আমি হচ্ছে আপনাদের ইয়াতে দিয়ে দেবো, কমেন্ট করে দেবো। জি, কোয়েশ্চেন থাকলে বলেন, কোনটাতে কোয়েশ্চেন আছে কোনটাতে বলেন, ওই সফটওয়্যারটা চালু করতে হবে আমার। আচ্ছা, এফেক্ট দিতে পারি না ফ্লায়ারের ব্যাকগ্রাউন্ডে, কিসে কোনটাতে? পিএস এ লেয়ার লক করে কি হয়, পিএস এ উপরে লেয়ার লকের জন্য উপরে, আচ্ছা যাচ্ছি পিএস এ যাচ্ছি, এফেক্ট দিতে পারি না, ফটোশপ অ্যাডজাস্টমেন্ট পারি না। আচ্ছা, ফটোশপ অ্যাডজাস্টমেন্ট তো এটা আপনার টোটালি এক্সপিরিয়েন্সের উপর আসবে, এটা তো প্র্যাকটিস করতে হবে। আর অ্যাডজাস্টমেন্টগুলোর কয়েকটা জিনিস আপনাকে খালি মাথায় রাখবেন, কয়েকটা জিনিস অ্যাডজাস্টমেন্টে সব কিছু কিন্তু কাজে লাগে না, কয়েকটা জিনিস কাজে লাগে, ঠিক আছে? প্রথম জিনিস যেটা কাজে লাগে সেটা হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার লেভেলস অ্যান্ড কার্ভস, ঠিক আছে? কার্ভস এবং লেভেলস, এই দুটো জিনিস আছে না অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এই দুটো জিনিস সব থেকে বেশি ব্যবহৃত হয়। ব্যানারে বিভিন্ন রকম এফেক্ট দেখা যায়, এফেক্টগুলো আপনার খুব সিম্পলি দেয়, আপনাদের একদিন দেখাচ্ছিলাম না, ব্রাশ দিয়ে দেয়, তারপরে আপনার মাল্টিপ্লাই করে দেয়, লেয়ার দিয়ে দেয়, হ্যাঁ, তারপরে শুধু এফেক্ট দিয়ে শুধুমাত্র ওই ব্রাশ এবং লেয়ারের উপর আপনার ভ্যারি করলে হবে না, কিন্তু এখানটায় দাঁড়ান আপনাকে দেখাই, যদি আমার কাছে করা নাই, একটা থাকতে পারে। বলুন তো দেখি এই ফ্ল্যাটটাতে আমি কি কি করছি, বলতে পারবেন কি কি আছে এই ফ্লায়ারের মধ্যে? হুম, কি কি এফেক্ট আছে? আউটার গ্লো, নিয়ন এফেক্ট, ওকে, তারপর ওভারলে, তারপর ঠিক আছে, তারপর আচ্ছা, এটার আমার পিএস ফাইল আছে নাকি, দাঁড়ান দেখি, পিএসডি এখানে থাকার কথা, এই যে দেখি কি করছি আমি এখানটায়। শোনেন, এফেক্ট গুলা আনে শুধুমাত্র তিনটা জিনিস ইউজ করে, হাতে গোনা দুই তিনটা জিনিস ইউজ করে, তিনটা এক্স্যাক্টলি তিনটা না, দুই তিনটা জিনিস ইউজ করে। প্রথমে হচ্ছে ব্রাশ, আপনার ব্রাশ টুল দিয়ে এফেক্ট নিয়ে আসে। সেকেন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিয়ে এফেক্ট নিয়ে আসে। থার্ড হচ্ছে এই ব্লেন্ডিং মোড, ঠিক আছে? এই ব্লেন্ডিং মোড ইউজ করে কিন্তু এফেক্টগুলো আসে, এইগুলা কিন্তু অন্য আহামরি কোনো কিছু ভাবে আসে না। আর কালার ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্টে যে যদি কালার ব্যালেন্স অফ করে দেন, দেখেন কালার ব্যালেন্সে আপনার ফুল এফেক্টের উপর যে কালারটা, এটাকে ডিফাইন করে। এখানে প্রথমে দেখি, এটা হচ্ছে কালার ব্যালেন্স করা ফুল ফ্লায়ারটার উপরে, এটা কি, এটা কি জিনিস, এটা কিছু না, এটা কি গ্রেইন, আচ্ছা এটা দিয়ে কালার, ইয়া সেম কাজ। এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ক্লাউড,
এটা হচ্ছে ডটস। আচ্ছা দেখেন, আচ্ছা একজন জিজ্ঞেস করছিলেন না লক, লক করে হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে এই যে তালাটা টিপে দিবেন, লক হয়ে যাবে। বুঝা গেছে? ফার্স্ট অফ অল ফ্লায়ারটা শুরু হয়েছে কই থেকে? ফার্স্ট অফ অল ফ্লায়ারটা শুরু হয়েছে আমার এটা থেকে। এটা কি? এটা একটা ছবি, দেখছেন? আপনাদেরকে অবশ্যই মাথায় রাখবেন ফ্লায়ারটা আপনার সবসময় মনে রাখবেন ফটোশপে কিন্তু শুধুমাত্র ব্রাশ, ওভারলে, গ্রেডিয়েন্ট এগুলো দিয়ে কাজ করলে হবে না। ফটোশপ হচ্ছে ফটো, সো আপনাকে বিভিন্ন ফটো এর মধ্যে অ্যাড করে কাজ করতে হবে। যেমন এখানটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কি ইউজ করছে, তারার একটা মানে লেয়ার, ছবি। তারপরে এই মহিলার ছবি যেটাকে মাস্ক করা আছে, দেখছেন? রাফলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, একদম রাফ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তার উপরে একটা গ্রেডিয়েন্ট দেয়া, লেয়ার হিসেবে গ্রেডিয়েন্ট দেয়া, দেখেন। তার উপরে কি দেয়া আছে? এটা কিছুই না, এটা হচ্ছে একেবারে উপরের যে গ্রেডিয়েন্ট লেয়ারটা, একেবারে উপরে এই ছবির উপরে আবার একটা গ্রেডিয়েন্ট লেয়ার, তার উপরে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স দিয়ে কি করে? কালার ব্যালেন্স দিয়ে কি করে বলুন দেখি? দেখাইছিলাম না অ্যাডজাস্টমেন্ট লেয়ারে? কালার ব্যালেন্স দিয়ে কি হয়? কালার ব্যালেন্সে কি হয়? কার কোনো আইডিয়া আছে? থাকার তো উচিত। কালার ব্যালেন্সে কি হয়? কালার চেঞ্জ হয় না। কালার ব্যালেন্সে এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে এই যে কালার ব্যালেন্স এখানে দেখতেছেন না, আপনার ছবি বা আপনার লেয়ার যেটা আছে এটার উপরে বা আপনার ছবিটার মধ্যে যে কালারগুলো আছে, ঠিক আছে, ওই কালারগুলোর মধ্যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর জিবি, রেড গ্রিন ব্লু, এই তিনটা জিনিস সবসময় থাকে। রেড গ্রিন ব্লু আর সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, এই টোটাল 6টা জিনিস। এই কালারগুলো আপনার যে কোনো ছবি ডিজাইনের মধ্যে কিন্তু বিলং করে। এখন আপনার ডিজাইনের মধ্যে আপনি যদি চান যে সায়ান কালার আপনার ডিজাইনে ব্লু ভাব আপনি আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে সায়ানটা বাড়া দিলে ডিজাইনটা আরো বেশি ব্লুইশ হয়ে যাবে। আবার যদি আপনি গ্রিন বাড়াতে চান, গ্রিন বাড়বে, এভাবে। তার ফ্যাক্ট হচ্ছে এই কালার ব্যালেন্স গুলো আপনাকে নিজে থেকে করতে হবে, এটা শেখানোর কোনো বুদ্ধি নাই, এগুলো হচ্ছে টোটালি এক্সপেরিমেন্ট। আপনি এক্সপেরিমেন্ট করবেন কোন কালার দিলে কি এফেক্ট আসতেছে, এটা কোনো ওয়েতে কেউই শিখাতে পারবে না, এটা পুরোটাই হচ্ছে মিক্সিং এর উপর। এখানে আবার তিনটা জিনিস আছে, শ্যাডোজ, মিড টোনস এবং হাইলাইট। শ্যাডো হচ্ছে আপনার ডার্ক, যে আমরা পড়ছিলাম না শ্যাডোজ হচ্ছে শেড, শেড হচ্ছে ডার্ক কালার গুলাকে বুঝায়। সেটা, এটা হচ্ছে ডার্ক কালার গুলা, শ্যাডো যেগুলোতে বেশি আছে। ওই শ্যাডোর মধ্যেও আবার কিন্তু রেড, গ্রিন, ব্লু, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো বিলং করে। হ্যাঁ, সেম ভাবে হাইলাইটস বলতে যত হাই কালার আছে, যেমন হচ্ছে আপনি যদি ডার্ক হচ্ছে রেড ইউজ করেন, ওটার মধ্যে হাইলাইটের অ্যামাউন্ট কম হবে। খয়েরি কালারের দিকে আসেন, হাইলাইট বলতে লাইট বা ব্রাইটনেসের অ্যামাউন্ট কম হবে। আবার যদি আপনি টকটকা লাল বা রক্তের দিকে, রক্তের মতো কালার যেগুলো ওইদিকে যান, তাহলে ওটাতে হাইলাইটস কি হবে? ব্রাইটনেস স্বাভাবিকভাবেই বেশি হবে। তো এই যে হাইলাইট বা ব্রাইটনেস, ওইটার মধ্যেও কিন্তু রেড, গ্রিন, ব্লু, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো বিলং করে। তো এইগুলোকেও চেঞ্জ করে আপনি আপনার মানে কালারের যে ইমেজটা আপনার ব্যাকগ্রাউন্ড বানান যেটা, সেটার ব্রাইটনেসের যে কালারসগুলো, এটা পুরোটা কালার ম্যানেজমেন্টের মতো কাজ করে। আপনি আপনার ছবির কালারটা কিভাবে চাচ্ছেন, বুঝতে পারছেন? কালার ব্যালেন্সের কাজ কি? পুরো ছবিটার মধ্যে হাইলাইট, মিড টোন এবং শ্যাডো বা শেডস, এইটার কালার পুরোটা আপনি কালার ব্যালেন্স দিয়ে মডিফাই করতে পারবেন যে কোনো ছবিতে। কালার দেওয়ার জন্য কি আলাদা লেয়ার নিছেন? হ্যাঁ, কালার দেওয়ার জন্য যদি আমি আলাদা লেয়ার নিই, তাহলে আমার এই লেয়ারটা ম্যানিপুলেট করাটা ইজি হয়। এই যে এটা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি আলাদা লেয়ার নিছি, দেখেন। এক একটা নতুন নতুন লেয়ার নিয়ে যদি করেন, আপনাদের ম্যানিপুলেট করতে ইজি হবে, কাজ করতে সুবিধা হয়। এই জন্য ফটোশপ লেয়ারের জন্য বিখ্যাত। এক একটা লেয়ার যদি নিয়ে নিয়ে কাজ করেন, যেমন কালারের জন্য আলাদা একটা লেয়ার নেন, গ্রেডিয়েন্ট দিবেন আলাদা একটা লেয়ার নেন। আরেকটা রিজন আছে আলাদা লেয়ার নেওয়ার, ম্যানিপুলেট তো করা যাবেই ম্যানুয়ালি। সেকেন্ড রিজন যেটা, সেটা হচ্ছে আপনি পরবর্তীতে চাইলে আপনার ডিজাইনটা যখন মানে সবসময় ডিজাইন যখন শুরু করবেন, এন্ড রেজাল্ট কিন্তু ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি হয়তো বা চিন্তা করলেন যে আমি আচ্ছা ঠিক আছে এখানে গ্রেডিয়েন্ট একটু বাড়াই কিংবা গ্রেডিয়েন্ট একটু কমাই। আমি কিন্তু চাইলে এই একটা ছবির মধ্যে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিতে পারতাম, এরকম একটা ব্যাকগ্রাউন্ড করে ফেলতাম। সমস্যা হয়তো কি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলে আমি পরে আর কোনো কিছু ম্যানিপুলেট করতে পারতাম না। এই জন্য যখনই আপনারা এই টাইপের এফেক্ট ইউজ করার চিন্তা ভাবনা করবেন, সবগুলো এফেক্টকে আলাদা আলাদা লেয়ার করার চেষ্টা করবেন, তাহলে সবগুলোকে আলাদা আলাদা ম্যানিপুলেট করে আপনি নিজের এফেক্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এটা একটা টিপস। সেকেন্ড আসছে এটা লিনিয়ার। এটা করা হয়েছে কই, দেখেন সবগুলো লক করা আছে, আনলক করি।
এগুলো সব ইলাস্ট্রেটর ফাইল, ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা এই শেপগুলো, কারণ এগুলো ফটোশপে করা মানে করতে গেলে আপনি মরে যাবেন এমন একটা অবস্থা ফটোশপে করতে গেলে। এইটা দেওয়া হচ্ছে আপনার ব্লু স্টাফ, এটা হচ্ছে ব্রাশ দিয়ে দেওয়া, ব্রাশ দিয়ে দেওয়া চারপাশে, কিন্তু ব্রাশ দিয়ে কোনো একটা ব্রাশ দিয়ে আমি মনে হয় প্রেস করছিলাম, এগুলা ব্রাশ দিয়ে দেয়া। এবং এখানে আমার ব্লেন্ডিং মোড করা আছে সফট লাইট, বিভিন্ন অন্য অন্য করলে অন্যরকম লাগবে। এগুলো হচ্ছে ক্লাউড ব্রাশ, ব্রাশ দিয়ে করা হয়েছে এবং অপাসিটি দেয়া। তারপরে এটা হচ্ছে আপনার ভিতরের যে গ্লোটা ওইটা, এটা হচ্ছে আপনার ভিতরের গ্লো, এগুলো সব এফেক্ট দেয়া। আপনি যদি এফেক্ট গুলো অন করেন দেখবেন কি দেয়া আছে, গসিয়ান ব্লার দেয়া। তারপরে ওপেন করেন দেখেন এটাতেও গসিয়ান ব্লার দেয়া আছে। তো এটাও কিন্তু ব্রাশ দিয়ে দেওয়ার পর, এই লেয়ারে ব্রাশ দিয়ে করার পর আমি ওটাতে ব্লার বা গসিয়ান ব্লার অ্যাড করছি। আর এগুলো সব আলাদা আলাদা লেয়ার আমি একটা একটা করে ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছি, একটা একটা করে লেয়ার। এগুলো সব স্মার্ট অবজেক্ট, দেখেন ওই আসে না কেন, ওই যে স্মার্ট অবজেক্ট, এগুলো সব হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট একটা একটা করে আনা। তো এরকম যখন কমপ্লেক্স শেপ বানাবেন, ফটোশপে টাইম নষ্ট না করার জন্য করে আপনি ইলাস্ট্রেটরে করে পাথফাইন্ডার শেপ বিল্ডার দিয়ে জাস্ট কপি পেস্ট করে আনলেই চলে আসে। আপনি যদি সাথে সাথে ফটোশপের সাথে ইলাস্ট্রেটর ওপেন করেন, টান দিয়ে ধরেও নিয়ে আসলে হবে। ট্রান্সপারেন্ট কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট কিছুর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে? ট্রান্সপারেন্টের ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ করবেন কেমন? ট্রান্সপারেন্ট মানেই তোর ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট মানেই তোর ব্যাকগ্রাউন্ড নাই, ওটার আবার রিমুভ কি করবেন বুঝি নাই। ফেস শিল্ডের, আচ্ছা ওইটা রিমুভ করছিলেন, ওইটা একটু দেখাবেন। ওইটা আমি রিমুভ করি নাই। আচ্ছা ট্রান্সপার, ও আচ্ছা বুঝতে পারছি, বলতেছি ওটাতেও আসতেছি। ওইটাতে আমি কিচ্ছু রিমুভ করিনি, ওটাতে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করছি। দাঁড়ান ওইটা বার করতেছি। এখানে জাস্ট শেপগুলো আছে, শেপগুলো আমি ইলাস্ট্রেটর থেকে কপি করে আনছি। তারপরে ডটস গুলা, এগুলো ব্রাশ দিয়ে বানানো, এই যে ডটস দেখতেছেন না, এগুলো সব ব্রাশ দিয়ে বানানো, গোল গোল ব্রাশ, এই দেখেন গোল গোল ব্রাশ দেখছেন। ব্রাশ দিয়ে বানানোর পরে এফেক্টস দিছি কি, এই যে কালার, ওভারলে, গ্রেডিয়েন্ট, এগুলো কালার দিয়ে আমি এগুলাকে ব্রাশগুলোকে দিয়ে ওভারলে দিয়ে আউটার গ্লো দিয়ে জ্বলাইছি ওগুলা। এখান থেকে এফেক্টস গুলো ইউজ করা শিখেন, এই যে এফেক্টস গুলো যে আছে না আপনার ব্লেন্ডিং অপশন, এগুলো এক একটা ট্রাই করেন, এগুলো কিন্তু অনেক মজার জিনিস, অনেক কিছু করা যায় এগুলাতে, অনেক অপশনস আছে আপনার কাছে। এটা আমি আপনাকে ধরে পাকড়ে কখনোই শিখাতে পারবো না, কিংবা আপনাকে বলতেই পারবো না যে এখানে এত পার্সেন্ট অপাসিটি, এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট ওটা দিলে এই এফেক্ট আসবে, কখনোই আমি বলতে পারবো না, কারণ এক এক ছবিতে জিনিসগুলো এক এক ভাবে রিয়াক্ট করবে। তারপর ক্লাউড, এটাও ব্রাশ, ক্লাউড ব্রাশ ডাউনলোড করবেন, আপনাদের দেখাইছিলাম না ব্রাশ ইজি, ওই এই সফটওয়্যারটা, এই সরি আপনাদের এই যে এই ওয়েবসাইটটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফটোশপ ইউজার যারা ফটোশপে এফেক্ট দিতে চান, ব্রাশ দিয়ে অনেক এফেক্ট করা যায়, ব্রাশ ইজি দিয়ে। এখান থেকে ক্লাউড ব্রাশটা আমি নিয়ে গেছিলাম, ক্লাউড ব্রাশ নিয়ে যায় এখানে ব্রাশ দিয়ে ক্লাউড বানানোর পর এটার মধ্যে দেখেন ওভারলে করা, আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, লাইটিং করে দিই, যেমন ইচ্ছা আপনার করতে পারবেন। এফেক্টগুলো কাজ করে এইভাবে, কালার নেবেন, ব্রাশ করবেন আর এফেক্ট দিবেন, অপাসিটি ডিফাইন করবেন। তারপরে আছে টেক্সট, তারপরে তো টেক্সটের পর আছে গ্রেইন, এটা দিয়েও সেম। এটা ওই আপনার গ্রেইন বলতে যে পিছনের যে জিনিসগুলো আছে না ছোট ছোট দানা দানা, এটা কিন্তু অনেক ওভারলে করার কারণে আপনার এই জিনিসটা দেখা যাবে না, ফিল্টার দিয়ে বানানো গ্রেইন। যদিও এটা কোনো ইম্পর্টেন্ট কোনো আহামরি কোনো চেঞ্জেস আনে না, যদিও কোন দুঃখে দিছিলাম নিজেও জানি না। আর এটা তো কোনো লেয়ার না, আর এটা হচ্ছে টোটাল কালার ব্যালেন্স, আপনার ফুল যে ডিজাইনটা করছেন উপরের ওভারঅল ওইটার কালার ব্যালেন্স করছেন, বুঝতে পারছেন? তো সবগুলোতে লেয়ার মাস্ক করা, লেয়ার মাস্ক করা থাকলে বেনিফিট হচ্ছে আমি যে যে জায়গায় নির্দিষ্ট এরিয়ায় কালার মাস্ক আমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। ইলেকট্রো, এটা কি ফন্ট? ইলেকট্রো এটা কি ফন্ট? দাঁড়ান, এটা হচ্ছে আপনার লাভেলো, এই যে লাভেলো ফন্ট। সো এরকম এগুলোতে এফেক্ট দেওয়া আছে, এই দেখেন কালার ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো, দেখছেন? এফেক্ট ইউজ করতে হবে, এগুলো সব এফেক্টস ইউজ করা। এখন এফেক্টস গুলো আপনি কেমনে কোথায় মিক্স করলে কি আসবে, এটা যতক্ষণ না আপনারা প্র্যাকটিস করে করে বানাবেন, নিজে থেকে এক একটা জিনিস বানাবেন, এক্সপেরিমেন্ট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন না যে কোন এফেক্টের উপর কোন ওভারলে দিলে কি আসবে, ঠিক আছে? ভাই পিএসএ অবজেক্ট সিলেক্ট করার পর, আচ্ছা অবজেক্ট বাদ দিয়ে পাশের সাইডে ক্লিক কিভাবে সিলেক্ট, কি ক্লিকে কিভাবে সিলেক্ট করে বুঝি না এটা আমি কথা আপনার। অবজেক্ট বাদ দিয়ে পাশের সাইডে এক ক্লিকে কিভাবে অবজেক্ট সিলেক্ট করে বুঝি নাই। একটা অবজেক্ট সিলেক্ট করলাম,
তারপর পাশে আরেকটা অবজেক্ট সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করলাম। জি বলেন। হ্যাঁ বলেন, শুনছি। হুম হুম। ও সিলেকশন সিলেকশন করার পরে, ও সিলেকশনটা কি উল্টা করে দিতে চাচ্ছেন? মানে ধরেন আমি এখন হচ্ছে এই মানুষটাকে সিলেক্ট করছি, আমি এটাকে উল্টা করে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, রিভার্স করতে চাচ্ছেন। এটার জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, আপনার সিলেকশনটা রিভার্স হয়ে যাবে। আপনি যদি মানুষটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দেন, উল্টা হয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে যদি কন্ট্রোল শিফট আই দেন, তাহলে মানুষটা সিলেক্ট হয়ে যাবে, রিভার্স হয় সিলেকশনটা। পিএস এর টেক্সট স্টাইল কই থেকে আর নিউ কেমনে অ্যাড করা যায়? পিএস এর টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল বলতে আপনার এই যে এটা বলতেছেন, এটাকে তো বলে টেক্সট স্টাইল নাকি কোনটা? ফন্টের পাশে যে টেক্সট স্টাইল থাকে, ফন্ট স্টাইল অ্যাকচুয়ালি, ওটা টেক্সট স্টাইল না, ওইটা বলতেছেন। ওটা তো আপনি ফন্ট ইনস্টল করলে ওটার সাথেই চলে আসে। কালার দেওয়া যায় কিভাবে? কালার দেওয়া যায় কিভাবে? সিম্পলি এই যে আপনার টেক্সটটা সিলেক্ট করবেন বা যে কোনো টেক্সট সিলেক্ট করবেন, ওইটার মধ্যে এই যে এফেক্টস দিয়া না, যে কোনো লেয়ারে তো আপনি দিতে পারবেন। দাঁড়ান, এখানে ডিজে কোনটা, এই যে ডিজে নিয়ে এর মধ্যে আপনি এফেক্টস দেন, এখান থেকে যে এফেক্টস দিতে চান দিতে পারবেন। সো লেটস সি, আমি এখান থেকে আউটার গুলো করি, এই যে আউটার গুলো অ্যাড করে দেন, ওখানে অ্যাড হয়ে যাবে। এই যে গ্লো করতেছে, আপনি অপাসিটি বাড়ায় দিলে দেখবেন এই যে চলতেছে, দেখছেন? তো টেক্সটের মধ্যে এইভাবে এফেক্ট দিবেন, যে কোনো লেয়ারে দিতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাদের ফটোশপে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এবং কিসের উপর এক্সপেরিমেন্ট করবেন? এই এফেক্টস গুলোর উপর। যে কোনো একটা ছবি নিবেন বা ডিজাইন নিবেন বা যে কোনো একটা জিনিস ডাউনলোড করেন, করে ওর মধ্যে এফেক্টস দিয়ে দেখেন যে এফেক্টস গুলা কোনটাতে কি এফেক্টে কাজ করতেছে। আর একটা জিনিস বলবো, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে তিনটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেভেলস, কার্ভস, আর হচ্ছে আপনার হিউ স্যাচুরেশন আর কালার ব্যালেন্স। এটা মাঝে মাঝে লাগে, খুব বেশি টাইম লাগে না, বাট কালার ব্যালেন্সটা তখনই লাগবে যখন আপনি অনেক এফেক্ট ইউজ করে একটা ফ্লায়ার বানাবেন। কারণ অনেক এফেক্ট ইউজ করলে শেষ মুহূর্তে এসে ফ্লায়ারের কালার চেঞ্জ হয়ে যায়, তখন কালার ব্যালেন্স দিয়ে আপনি ফুল ফ্লায়ারের কালারটা যেমন এখানে দেওয়া চেঞ্জ করা আছে ওইভাবে। সো কালার ব্যালেন্স, হিউ স্যাচুরেশন, লেভেলস এন্ড কার্ভস, এই তিনটা জিনিসের ইউজ আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। আচ্ছা, আরেকজন যেন কি বললেন, আরেকটা কি কোয়েশ্চেন যেন ছিল ফটোশপে এফেক্টস গুলো এইভাবে ইউজ করে। আর একটা বেসিক আপনাদের আইডিয়া দিয়ে দিই, ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে যে আপনি যে কোনো একটা ফ্লায়ার ডাউনলোড করবেন, যে কোনো একটা ফ্লায়ার, যদিও ফ্রি পিকের লেয়ারিং গুলো খুব ভালো হয় না, যে কোনো একটা ধরেন পার্টি ফ্লায়ার আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করবেন পিএসডি ফাইল, পিএসডি ফাইল ডাউনলোড করে আপনারা ওখানটায় হচ্ছে গিয়া লেয়ার গুলো ওপেন করবেন, এক একটা লেয়ার ওপেন করবেন, লেয়ার ওপেন করে আপনারা এখান থেকে পিএসডি সিলেক্ট করুন ফিল্টারে, পিএসডি ফাইলগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা একটা একটা করে লেয়ার ওপেন করবেন, দেখবেন যে এই এফেক্টগুলো কেমনে আনছে। এগুলো গ্রেডিয়েন্ট দিয়া না, গ্রেডিয়েন্ট, আউটার গ্লো, ইনার গ্লো, ড্রপ শ্যাডো, এই কয়টাই ম্যাক্সিমাম টাইমে ইউজ হয়ে থাকে। এটা টোটালি ফটোশপটা আপনাদের টোটালি এক্সপেরিমেন্টের উপর আসবে, এটা আর আমি দেখানোর মতো কিছু নাই। আর কয়েকটা জিনিস আছে, ছোট ছোট জিনিস যেগুলো আপনাদের কাজে লাগবে, সেটা ইউটিউব থেকে আপনারা এক একটা জিনিস দেখে নিতে পারেন। যেমন হচ্ছে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। তারপর কিছু কিছু এফেক্টস আছে, যেমন এই যে লেখার মধ্যে, যদিও এটা ক্লিপিং মাস্ক করা আহামরি কিছু না, হ্যাঁ, এইরকম ক্লিপিং মাস্ক কেমনে করে লেখার মধ্যে, এটা আপনারাও পারবেন। তারপরে আপনার এখানে যেমন নিয়ন গ্লো এফেক্ট গুলো, এগুলো কিন্তু ফটোশপে ইজিলি করা যায়, আউটার গ্লো, ইনার গ্লো, ড্রপ শ্যাডো, ওই ঘুরে ফিরে এই কয়টা জিনিস। আর লেয়ার মাস্কিং আপনি যখনই করবেন ফটোশপে কাজ, অবশ্যই লেয়ার মাস্কিংটা ভালো মতো প্র্যাকটিস করেন, লেয়ার মাস্কিংটা অনেক ইম্পর্টেন্ট। নাম ফন্ট নামানোর পর সবগুলো ইনস্টল হয়ে গেলে দেন ওই ফাইল যদি ডিলিট করে দেই তাহলে কি ইলাস্ট্রেটর আর পিএস থেকে চলে যাবে? হ্যাঁ, না, ফন্টের ফাইল ডিলিট করলে যাবে না, আপনি যদি ফন্টটা পিসি থেকে ডিলিট করে দেন,
যেমন এখানে যদি আপনি লেখেন ফন্টসের সেটিংসটা করি, এই যে ফন্ট সেটিংস, এখান থেকে যদি আপনি আনইনস্টল করে দেন, এই যে এখান থেকে যদি ফন্ট আনইনস্টল করে দেন তাহলে চলে যাবে, কিংবা আপনার ডাউনলোড করা ফাইল যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিছুই হবে না। বুঝাতে পারছি? আপনারা ফটোশপ, আমি বলবো রিকমেন্ড করবো যে ফটোশপ বেশি বেশি ইউজ করেন, বিকজ অ্যাজ এ আপনার ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, এটা বলা উচিত না, আমি একটু বলি ভিডিওতে বেটার হবে। এই জন্য ফটোশপটা একেবারে ভয়ে ছেড়ে দিয়েন না, বা লাগতেছে না, দরকার পড়তেছে না, করবো না, এরকম না, এটা করেন, ফটোশপ প্র্যাকটিস করেন। আচ্ছা, লেয়ার মাস্কিং এর, হ্যাঁ বলেন। আমি আবার আমাকে বলেন আমি কি করব। প্রথমে টাইপ নিয়ে লিখবো, লিখলাম, উইন্ডোজ দিলে তো এটা আসবে। আচ্ছা, হ্যাঁ, এফএক্স গুলো তো নিয়ে আসা যায়, ডাউনলোড করে আনা যাওয়ার তো কথা। তারা গ্রুপ এ ইন স্টাইল, আচ্ছা এখানে আনা যায়, আপনি কি শিওর আনা যায়? আমার মনে হয় না আনা যায়, এগুলোকে বানাইতে হয়, না আনা যায়, আমি শিওর না। একটু তারা ফিল্টারের মধ্যে আছে, ফিল্টারের মধ্যে। আচ্ছা এক মিনিট, এক মিনিট, এখানটায় এতগুলো এফেক্টস আসছে কেন? এগুলো বানানো ভাইয়া। এই যে দেখেন, এই যে গ্রাভেল, এগুলো দিয়ে বানানো, টোটালি বানানো, দেখছেন? তাই তো বলি এটা লোড হবে না, এগুলো আপনাকে ম্যানুয়ালি, এগুলো যখন আপনি ম্যানিপুলেট করবেন এখান থেকে বানাতে পারবেন। তবে টেক্সচার আনা যাওয়ার কথা, এই যে টেক্সচার মেবি আনা যেতে পারে, টেক্সচার আনতে পারবেন। এই যে ইম্পোর্ট প্যাটার্নস, এখান থেকে টেক্সচার আনতে পারবেন, টেক্সচার এনে এনে এগুলো আপনাকে বানাইতে হবে। আচ্ছা, সো মাস্কিং নিয়ে যেটা বলতেছিলাম, মাস্কিংটা আরেকবার দেখেন, কারণ মাস্কিংটা অনেক ইম্পর্টেন্ট। লেয়ার মাস্কিং এর একটা মজার জিনিস দেখে, ধরেন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, রাফলি আমি একটু সিলেক্ট করি, যা সিলেক্ট হয় হোক, সমস্যা নাই। ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করছি এতটুকু, করার পরে আমি এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করলাম, এই যে এখানটায় লেয়ার মাস্কের অপশন, সিলেক্ট করার পর লেয়ারটা আপনি আনলক করে নেবেন, এবং লেয়ারটাতে আমার সিলেকশন আছে, এখানে দেখেন কি হয়, দৌড়ায় কেন? আচ্ছা, এই যে সিলেকশন আছে, লেয়ার সিলেক্ট করা, আমি এবার এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করব, করার পর আমার লেয়ারটা মাস্ক হয়ে গেছে, দেখছেন? লেয়ার মাস্ক হয়ে আপনার এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, যেটাতে দেখতে পারবেন চারিদিকে কালো, মাঝখানে একটুখানি সাদা। এখন এখানটায় দেখেন, আপনার এই লেয়ারটা ডান পাশে যেটা লেয়ার মাস্ক ক্রিয়েট হয়েছে ওইটা দেখেন, আর আপনার ছবিটা দেখেন, কালো এরিয়া যেটা, মানে বেশি এরিয়া না, কালোটা বেশি না, তো এই জায়গাটা হচ্ছে কালো এরিয়া, এটা কিন্তু কালো। এখানে কি কিছু আছে ছবিতে? নাই। তার মানে কালো মানে হচ্ছে আপনার লেয়ারে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ লেয়ার মাস্কের মধ্যে যেই জায়গাটা কালো ছবিতে ওই জায়গাটা ট্রান্সপারেন্ট, আর যে জায়গাটা সাদা ওই জায়গাটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ কালো হইলে আপনি দেখতে পারবেন না, সাদা হইলে আপনি ছবিটা দেখতে পারবেন। এখন এর মধ্যে যদি আমি ব্রাশ কিংবা সিলেকশন করে বা যে কোনো ভাবে এই লেয়ার মাস্কের মধ্যে যদি আমি সাদা দিয়ে পেইন্ট করি, তাহলে কি ওই জায়গাটা ভিজিবল হবে? কারণ সাদা মানে দেখা যায়। সো ট্রাই করেন, লেয়ার মাস্কটা সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে যদি আমি এখানে সাদা কালার সিলেক্ট করলাম, ফোরগ্রাউন্ডে অটোমেটিক সাদা চলে আসবে, ব্রাশটা বড় করে নিয়ে আপনি যদি পেইন্ট করেন দেখবেন আপনার ছবিটা ভিজিবল হচ্ছে, ঠিক আছে? ছবিটা ভিজিবল হচ্ছে, তার মানে সাদার রং যখন আপনি করতেছেন তখন আপনি দেখতে পারতেছেন। আবার এখান থেকে আমি কালোটাতে সোয়াইপ করলাম, এবার আমি কালো দিয়ে এটাকে মুছে দিতে পারবো, কারণ কালো কালার মানে দেখা যাবে না। আপনি কালো দিয়ে যদি পুরোটাকে ব্রাশ করে দেন আপনার পুরো ছবিটাই মুছে যাবে।
এইটাই হচ্ছে লেয়ার মাস্কের বেসিক্স। এখন এই লেয়ার মাস্কটা আপনার ইয়াতেও আসে, আপনার বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথেও আসে, ঠিক আছে। এখন যেমন আমরা ধরেন এখান থেকে লেয়ার মাস্কটাকে আমরা ডিলিট করে দিলাম, জাস্ট এই যে আমার ছবি, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই, বারবার ছবি আনা বিরক্তিকর। সো আমরা এই লেয়ার মাস্কটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম ছবি। এবার আমি যে কোনো অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসি, লেটস সে এই হিউ স্যাচুরেশন নিয়ে আসলাম, কালার চেঞ্জ হয়ে যাবে। হিউ স্যাচুরেশন আনার পর আমি কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন কালারটা যে আমি চেঞ্জ করছি দেখেন, একটু এইভাবে চেঞ্জ করি, কালারটা চেঞ্জ হয়েছে না। এখন এখানে লেয়ার মাস্ক আসছে, পুরোটাই সাদা, তার মানে পুরো এফেক্টটা আপনি দেখতে পারতেছেন, কারণ লেয়ার মাস্কটা পুরোটাই সাদা। এখন যদি আমি কালো দিয়ে রং করি শুধুমাত্র এই মানুষটাকে, তাহলে কি এফেক্টটা মানুষটার উপর পড়বে কি পড়বে না, বা আপনি কি দেখতে পারবেন নাকি দেখতে পারবেন না। এই এফেক্টটার যে লেয়ার মাস্ক আছে পুরোটাই সাদা, তাই না। এখন আমি যদি এই মানুষটার উপর কালো কালার দিয়ে ব্রাশ করি, এই এফেক্টটা কি আপনি দেখতে পারবেন নাকি পারবেন না, বলুন তো। পারবেন না। সো এখন এই লেয়ার মাস্কের মধ্যে সেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি অ্যাড করছি, এটার মধ্যে আমি ব্রাশ দিয়ে কালো কালার দিয়ে রং করব। ব্রাশ বলেন, সিলেকশন বলেন, যেমনে পারেন, দেখেন ওর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, বিকজ আমি লেয়ার মাস্কের মধ্যে শুধুমাত্র মানুষটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ হোক। সেক্ষেত্রে আমি লেয়ার মাস্কে জাস্ট এফেক্টটা দিয়ে এইটা আমি হচ্ছে আপনার করে দিলাম। দেখেন এখানটায় আবার যেটুকু আপনি কালো কালার করছেন ওইটুকুতে কিন্তু এফেক্টটা দেখা যাবে না, বাকি যেটুকু সাদা এরিয়া ওইটুকে দেখা যাবে। এটাই হচ্ছে লেয়ার মাস্কের বেসিক, বুঝতে পারছেন। এক কথায় মনে রাখেন, কালো মানে দেখা যাবে না, সাদা মানে দেখা যাবে। এখন আপনি যদি লেয়ার মাস্কের উপর কালো কালার দিয়ে রং করেন দেখতে পারবেন না, যাই থাকবে মুছে যাবে ইরেজারের মতো। আবার যদি সাদা কালার দিয়ে ওর মধ্যে রং করেন আবার ওটা ব্যাক চলে আসবে। বুঝা গেছে লেয়ার মাস্কটা, বুঝতে পারছেন। কারেন্ট এখনো আসলো না, 50% চার্জ হয়ে গেছে, বলেন। আচ্ছা লেয়ার মাস্ক কি আবার বুঝাবো, কার কোয়েশ্চেন ছিল। আচ্ছা অনন্যা, অনন্যা আপু আপনার না, কার, সাজিদ তানভীর। আচ্ছা তানভীর সাহেব আপনি বুঝতে পারছেন সাদা লেয়ার কিভাবে আনলেন। সাদা লেয়ার, এটাই তো লেয়ার মাস্ক। সাদা লেয়ার এখানে ক্লিক করলে লেয়ার, আচ্ছা না সাদা লেয়ার তো আনি নেই, ছবিটা সিলেক্ট করে আমি একটা জায়গায় সিলেকশন করলাম, সে এরকম ব্যাকগ্রাউন্ডটা হলুদ, সিলেক্ট করার পর আমি লেয়ার মাস্কে ক্লিক করব, নিচে এখানে লেয়ার মাস্কে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসবে তো সাদাটা, ওটা তো আনার কিছু নাই। এর উপরে আপনি যদি ব্রাশ দিয়ে সাদা কালারের রং করেন কিংবা কালো কালারের রং করেন, কালো করলে মুছে যাবে, সাদা করলে চলে আসবে। এটাই হচ্ছে লেয়ার মাস্কের বেসিক, আর কিছু নাই। অন্য কালার দিয়ে করলে হবে না। এই লেয়ার মাস্ক যখনই আপনি সিলেক্ট করবেন আপনার সোয়াচে দেখবেন অটোমেটিক্যালি সাদা কালো চলে আসবে, অন্য কালার হবে না, কোনো এফেক্ট আনবে না অন্য কালারে। এটা হচ্ছে লেয়ার মাস্ক। আচ্ছা আরেকজন বলছিলেন যে আপনাদের ওই যে ফেস শিল্ডের ওইটা, ওই বায়ারের নাম তো আমি ভুলে গেছি, তারা ক্লায়েন্টস যে ওর নাম ছিল সেলিব্রিটি, এখানটায় ফটো এডিটরের মধ্যে কোনটা যেন দেখাইছিলাম আপনাদের, এইটা মেবি। এই জায়গাটায় বলছেন যে এটা আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এর এই জায়গাটায় সাদা এরিয়া এখানটায়, এই যে এখানটায় আমি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাকচুয়ালি করি নাই। আমি ওখানে কি করছি জানেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার সাদা, তাই না, পিছনের ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে সাদা, কিন্তু আমার এর ফেস শিল্ডটা ছিল এরকম ডার্ক কালার বা গ্রে কালারের, দেখেই বোঝা যাচ্ছে যে ওর পিছনে একটা অন্য ব্যাকগ্রাউন্ড ছিল। সেক্ষেত্রে আমি ওটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, যেভাবেই আপনি চান না কেন ওর ফেস শিল্ডটা কেটে যাবে, তাই না, ফেস শিল্ডটা মুছে যাবে, ওটা তো আমি বানাতে পারবো না, ফটোশপে বানাতে পারবো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি কি করছি, আমি জাস্ট এইটুক এরিয়া সিলেক্ট করছি, দেখেন এই যে ওখানে লেয়ার মাস্ক করা, শুধুমাত্র ওইটুক এরিয়া সিলেক্ট করে আমি ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি, অটোমেটিক্যালি মনে হচ্ছে যে ওর পিছনে ট্রান্সপারেন্ট, আসলে কিন্তু ট্রান্সপারেন্ট না। ব্রাইটনেসটা বাড়াই দেওয়ার রিজন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাদা, সো আমি যদি এটার ব্রাইটনেস বাড়াই দিই এটাও সাদা হয়ে যাবে, এটাকে যদি আমি আরো ব্রাইটনেস বাড়াই দিই, সরি ব্রাইটনেস বলতেছি আমি লেভেলস ইউজ করছিলাম, লেভেলসে সাদা করা যায় ইজিলি, এই যে যত সাদা বাড়াবেন ওটা তত ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। এটা জাস্ট
আমি নিজেও জানি না মাথায় বুদ্ধি আসলো কই থেকে আমি অ্যাড করেছি। ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, ট্রান্সপারেন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে না, কারণ ব্যাকগ্রাউন্ড সাদা, আপনিও যদি সামনের ছবিকেও সাদা করে দেন মানুষ তো মনে করবে যে ওখানে কিছু নাই, তাই না? কালোর মধ্যে কালো রাখলে কি বোঝা যাবে যে ওখানে কোনো কিছু আছে? যাবে না। ওই জিনিসটা আমি এখানে খাটাইছি যে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি সাদা, আমি এটার মুখ্য সাদা করে দিই, অটোমেটিকই ট্রান্সপারেন্ট দেখাবে, আসলে ওখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন? এই কিছু কিছু জায়গায় বললাম না যে উড়াধুরা বুদ্ধি খাটাইতে হয়, কিছু করার নাই, সবসময় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের চিন্তা করলে হবে না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আপনাদের। এই বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যদিও মাত্র 39 মিনিট আমার চার্জ সার্ভিস দিবে, এটা কোনো কথা হইলো? কারেন্ট এখনো নাই। আমি কি ফাইবারে যাব? বলেন। আচ্ছা, তাহলে আমি ফটোশপ অফ করে দিই, কিছুটা চার্জ বাঁচবে। আচ্ছা, ফাইবারে তো আমি এখন অত কিছু দেখাবো না, আমি জাস্ট বেসিকটা আপনাদের বুঝাই দিই, সমস্যা নাই। আমি এখনো চলবে এটা 30 মিনিট, অ্যাটলিস্ট 30 মিনিটে কারেন্ট আসার কথা। 3-4 বার আসছে আর গেছে, আমার মনে হয় ট্রান্সমিটার বাস্ট হয়েছে কোথাও, কিছু একটা হয়েছে। যাই হোক, দোয়া করেন তাড়াতাড়ি যেন আসে, আমি চাচ্ছি যেন পুরোটা আপনাদের বুঝাইতে পারি। আচ্ছা, ফাইবারের আমাদের টার্মস এন্ড কন্ডিশনসটা জানা সব থেকে জরুরি। হ্যাঁ, হটস্পট দিয়ে চালাইতেছে, এই যে দেখেন অ্যান্ড্রয়েড এপি হটস্পট দিয়ে চলতেছে। সো ফাইবারের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, যারা ফাইবার চিনেন না বা জানেন না তাদেরকে বলে দিই। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে আপনি আপনার সার্ভিস বিক্রি করবেন এবং বিক্রি করার মাধ্যমে টাকা ইনকাম করবেন। আপনার সার্ভিস কি কি বলতে পারেন? আপনার কি কি সার্ভিস? আপনি কি ডাল চাল বিক্রি করবেন ফাইবারে? আপনি কি বিক্রি করবেন? প্রিন্ট আইটেম, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর, বিজনেস কার্ড, লোগো, ইউআই ডিজাইন, এইসব আপনি ডিজাইন বিক্রি করবেন। তাহলে আপনার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে এক একটা করে সার্ভিস, তাই না? এখন ফ্লায়ার একটা সার্ভিস যেটা আপনি বিক্রি করে টাকা পাবেন, ব্রোশিওর একটা সার্ভিস যেটা আপনি বিক্রি করে টাকা পাবেন, আবার বিজনেস কার্ড একটা সার্ভিস। সো এই যে একটা একটা করে সার্ভিস, মানে আপনার একটা একটা স্কিল, এই একটা একটা সার্ভিসকে ফাইবারে সার্ভিসের বলা হয়, সার্ভিসের অপর নাম ফাইবারে বলা হয় গিগ। বুঝতে পারছেন গিগটা কি? গিগ হচ্ছে সার্ভিসেস দ্যাট ইউ প্রোভাইড। আপনি যে সার্ভিস প্রোভাইড করবেন সেটাই হচ্ছে আপনার একটা গিগ। আপনি যদি ব্রোশিওর বানায় সেল করেন তাহলে আপনার ব্রোশিওরের গিগ আছে। আপনি যদি ফ্লায়ার বানান তাহলে ফ্লায়ারের সার্ভিসটা হচ্ছে আপনার কি? ফ্লায়ারের গিগ। বুঝতে পারছেন গিগটা কি জিনিস? খুব শর্টে বুঝাইছি। এক কথায় এখানেও দেখবেন সামনে আমরা পাবো, এখানে টার্মস এন্ড সার্ভিসেস, এখানে কি টার্মস আমরা কয়েকটা পড়বো। এটা হচ্ছে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করাই ওইটা হচ্ছে একটা করে গিগ। সার্ভিস হচ্ছে গিগ, খালি এটা মাথায় ঢুকায় না, আপনি যা যা বিক্রি করবেন ওইটা একটা একটা করে গিগ হিসেবে কাউন্টেড হবে। প্রথমে বলছে বায়ার। বায়ার হচ্ছে ক্লায়েন্ট, এটা আমরা অলরেডি জানি, যারা আপনার প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে। কাস্টম অফারটা কি জিনিস? আর এক্সক্লুসিভ প্রপোজালস দ্যাট এ সেলার ক্যান ক্রিয়েট ইন রেসপন্স টু স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ এ বায়ার। এখন আপনি একটা ফ্লায়ার ডিজাইনের হচ্ছে গিগ বানাইছেন, আপনার ফ্লায়ার ডিজাইনের প্রাইসিং, এখানে কিন্তু আবার একটা প্যাকেজ আছে, প্যাকেজটাতে আমরা পড়ে যাচ্ছি। এখানে একটা প্রোডাক্টের প্যাকেজ থাকে, যেমন রেস্টুরেন্টের মতো চিন্তা করেন, $5, $10, $20 এইরকম প্যাকেজ আছে। 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 10 টাকা, আর হচ্ছে আপনার 15 টাকা বা 20 টাকা এরকম। এই এক একটা প্যাকেজে আপনি এক একটা ফ্লায়ার প্রোভাইড করতেছেন বা আপনি এক একটা ডিজাইন দিচ্ছেন। কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট যেটা, তার অনেক বড় কাজ, তার 24টা পেজ আপনার ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে কি আপনার তো ম্যাক্সিমাম প্যাকেজ হচ্ছে 20 টাকা, আপনি কি 20 টাকা নেবেন? আপনি তারও বেশি নেবেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার গিগে তো অফার করার অপশন নাই, 20 টাকার বেশি আপনি গিগ থেকে সে অর্ডার করতে পারবে না। এই জন্য আপনাকে কাস্টম ভাবে একটা অর্ডার পাঠানোর সিস্টেম ফাইবারে আছে, যেটাকে বলা হয় কাস্টম অফার। আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে বায়ারকে অর্ডার দিতে পারবেন। সেটা হইতে পারে 100 টাকা, সেটা হইতে পারে 200 টাকা, সেটা হইতে পারে 1000 টাকা, আপনার ইচ্ছা। এটাকে বলা হয় কাস্টম অফার। কাস্টম অর্ডার্স কি? আর রিকোয়েস্ট মেড বাই বায়ার টু রিসিভ এ কাস্টম অফার।
বায়ার আপনাকে কাস্টম অর্ডারও পাঠাতে পারে। হ্যাঁ, কাস্টম অর্ডার অর্থাৎ বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে কাজ করে দেওয়ার জন্য, যে আমার এই প্রোডাক্ট আছে, এই কাজ আছে, এতটা ডেডলাইন, হ্যাঁ তুমি কত টাকা চার্জ নিবা, আমার রিকোয়ারমেন্ট এটা, এটা দিয়ে বায়ার আপনার কাছে একটা অর্ডার পাঠায়, কাস্টম অর্ডার। হ্যাঁ, ওইটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন কিংবা আপনি একটা অফার পাঠান, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার অর্ডারটা রান করবে। অর্থাৎ বায়ার আপনাকে অর্ডারের জন্য রিকোয়েস্ট করতে পারে, এটাকে বলা হয় কাস্টম অর্ডার। ডিসপিউটস, ডিসপিউটস মানে এক কথায় বোঝানো হয় ডিসএগ্রিমেন্টস। ডিসপিউট মানে ডিসএগ্রিমেন্টস। ডিসএগ্রিমেন্টস হচ্ছে কি কি হয়ে থাকে ফাইবারে, সেটা হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন হতে পারে, মানে আপনার আর আপনার ক্লায়েন্টের মধ্যে ঝামেলা হয়েছে, কি কি ঝামেলা হতে পারে, একটা হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন, টাইম ডিউরেশন বাড়ানো, আর একটা হচ্ছে আপনার কি যেন বলো ওটাকে, অর্ডার মডিফিকেশন। ঠিক আছে, ক্লায়েন্টে আপনার অর্ডার মডিফাই করতে পারবে, মানে ওই যে টাকা বাড়াইতে কমাতে পারবেন, হ্যাঁ এগুলা। সো এই তিনটা ডিসপিউট ম্যাক্সিমাম টাইমে ফাইবারে হয়ে থাকে, এগুলোকে বলা হয় ডিসপিউট। অর্থাৎ আপনার এবং আপনার ক্লায়েন্টের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, সেটাকে ফাইবারে কি হিসেবে বলা হয়, ডিসপিউটস হিসেবে বলা হয়ে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, ফাইবার ব্যালেন্স আর ফাইবার ক্রেডিট এই দুটো কি জিনিস? ফাইবার ব্যালেন্স ইজ aggregated amount of your revenue as a seller or return payments of from your cancelled orders as a buyer। অর্থাৎ আপনি ফাইবারে যা ইনকাম করবেন সেটা হচ্ছে ফাইবার ব্যালেন্স। আর ফাইবার আপনাকে যদি কোনো ক্রেডিট পে করে, হ্যাঁ আপনার পারচেসের উপর কোনো টাকা বা সার্ভিস বা বোনাস যদি পে করে, সেটাকে বলা হয় ফাইবার ক্রেডিট, যেটা ফাইবার আমাকে আজ পর্যন্ত কোনোদিন করলো না, 1 টাকাও করে নেই, সেটাকে বলা হয় ফাইবার ক্রেডিট। অর্থাৎ ফাইবার যদি আপনাকে কোনো টাকা পয়সা দেয় ক্রেডিট, সেটা পারচেসের জন্য, তাহলে সেটা ফাইবার ক্রেডিট হিসেবে কাউন্ট হবে। আর ফাইবার ব্যালেন্স হচ্ছে আপনি যেটা ইনকাম করবেন সেটা। গিগ এক্সট্রাস কি? গিগ এক্সট্রাস হচ্ছে, আমরা এখন বুঝবো না, পরে বুঝবো। গিগ প্যাকেজ, এটাও পরে বুঝবো, গিগে যখন যাব গিগ রিলেটেড সব কথা বুঝবো। গিগ পেজ, গিগসটা খালি আমি আপনাদের যেটা বললাম সেটাই। আর সার্ভিসেস, গিগস আর সার্ভিসেস অফার্ড অন ফাইবার, অর্থাৎ আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন ওইটা হচ্ছে গিগ হিসেবে কাউন্টেড হবে। আর এই প্যাকেজ, এক্সট্রাস, পেজ, এই জিনিসগুলো আমরা যখন গিগ নিয়ে কথা বলবো, গিগ বানানো নিয়ে কথা বলবো, তখন আমরা এটা হচ্ছে ফুললি ডিসক্রাইব করবো, তখন শুধু গিগ নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন আপনারা জানলেন, লোগো মেকার এটাও জানেন। অর্ডার পেজ, অর্ডার পেজ হচ্ছে আপনার সাথে যখন একটা ক্লায়েন্টের অর্ডার ক্রিয়েট হবে, তখন যে পেজটা দেখতে পারবেন আপনি, অর্ডারের পেজ, সেটাকে বলা হয় অর্ডার পেজ। এটার জন্য আলাদা একটা পেজ ফাইবারে আছে, সেখানে শুধু আপনার এবং আপনার ক্লায়েন্টের অর্ডার রিলেটেড যত কথাবার্তা, চ্যাটিং, মেসেজেস, রিকোয়ারমেন্টস, আপনার অ্যাটাচমেন্ট, সবকিছু ওই অর্ডার রিলেটেড ওই অর্ডারের পেজের মধ্যেই হবে, ওই বায়ারের সাথে। প্রত্যেকটা বায়ারের প্রত্যেকটা আলাদা আলাদা অর্ডারের আলাদা আলাদা অর্ডার পেজ হয়ে থাকে। যখন আপনি অর্ডার কমপ্লিট করে ফেলবেন, এই অর্ডার পেজটা ডান হয়ে যাবে। তারপরে আসছে তো অর্ডার্স। অর্ডার্স তো এটা আপনারা অলরেডি জানেন, কাজ বা আপনার এগ্রিমেন্ট, যেগুলো আপনি বায়ারের সাথে কাজ করবেন। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট যে সার্ভিস প্রোভাইড করে সেগুলা। রেভিনিউ হচ্ছে টাকা, সেলার হচ্ছেন আপনি, মানে আপনি যা সেল করবেন আপনি হচ্ছেন সেলার। এই কয়েকটা টার্মস আমরা নর্মালি ফাইবারে ব্যবহার করে থাকি। তার থেকে মধ্যে সব থেকে বেশি ইউজ হয় কাস্টম অফার্স, কাস্টম অর্ডার, ডিসপিউটস, বায়ার, ফাইবার ব্যালেন্স, গিগ এক্সট্রা, গিগ প্যাকেজ, গিগ পেজ, গিগস, এটা আমরা সব থেকে বেশি ইউজ করি, গিগ। তারপরে হচ্ছে অর্ডার পেজ, অর্ডার। এই কয়টা কথা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এখন পর্যন্ত যা যা বললাম ফাইবারের টার্মস নিয়ে, বুঝতে পারছেন? ফাইবার ক্রেডিট হচ্ছে ফাইবার আপনাকে, এখানে দেখেন কি বলছে, Fiber credits are credits that Fiverr may provide users to be used only for purchase on Fiverr। অর্থাৎ ফাইবার যদি আপনাকে কোনো কারণে, আমরা আপনাকে অনেক সময় গ্রামীণ ফোন কিছু বোনাস দেয় না, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, কোনোদিন পাইছেন? আমি কোনোদিন পাই না। এরকম কিছু বোনাস ফাইবার দিয়ে থাকে, এটা আবার অবশ্যই টার্মস এন্ড কন্ডিশনস ফলো করে। শুধু পারচেস করতে পারবেন, ওই টাকাটা আপনি তুলতে পারবেন না, বুঝতে পারছেন? টাকাটা তুলতে পারবেন না। কথা কেটে কেটে আসতেছে বিকজ এই যে আমার ফোন ল্যাপটপের চার্জ কমে আসতেছে যে, এই জন্য। আচ্ছা, আমি আবার রিফ্রেশ দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন?
কথা শোনা যায়? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, সো ফাইবার ক্রেডিট যেটা বলতেছিলাম, অনেক সময় ফাইবার আপনাদেরকে কিছু ক্রেডিট বা টাকা দিতে পারে, শুধুমাত্র ফাইবারে আপনি অন্যদের জিনিস কিনতে পারবেন। ধরেন আপনি কারো কাছ থেকে ফাইবার থেকে আপনি চাইলে অর্ডার কমপ্লিট করে নিতে পারেন অন্য কাউকে দিয়ে, অন্য কারো কাছ থেকে কাজ করে নিতে পারেন। ওইটার জন্য যে টাকা ফাইবার আপনাকে দিয়ে দেয় বোনাস হিসেবে, যদি কখনো দেয়, সেটাকে ফাইবার ক্রেডিট হিসেবে ধরা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত যা যা বললাম? এগুলো জাস্ট টার্মস আমরা যেগুলো ইউজ করব নর্মালি আপনাদের জানার জন্য, যাতে আপনারা পরে বুঝেন, মানে মানে কি বলতেছি আমি যেন এটা বুঝেন। এই কথাগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করব। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট একটা টাইমে আপনার শর্টকাটে বলবো। আচ্ছা, শর্টকাটে আরেকবার বলতেছি। প্রথমে হচ্ছে বায়ার। বায়ার হচ্ছে আপনার ক্লায়েন্টগুলা, যেগুলো আপনার ক্লায়েন্ট, সেগুলোকে বলা হয় বায়ার। কাস্টম অফার হচ্ছে আপনি ম্যানুয়ালি কাস্টম কোনো অফার যদি ক্লায়েন্টকে দেন, যেমন ক্লায়েন্টের অনেক বড় একটা কাজ, 20 পেজ বা 100 পেজের ফ্লায়ার বানাইতে হবে বা ব্রোশিওর বানাইতে হবে, সেক্ষেত্রে তার তো ডলারের অ্যামাউন্ট বেশি হবে, যেমন $200 বা $300। নর্মালি আপনার গিগে অত ডলারের প্যাকেজ থাকে না, তখন আপনি ক্লায়েন্টকে ম্যানুয়ালি একটা অফার পাঠান যে আমার $100 জন্য কাজের জন্য আপনি ওকে ম্যানুয়ালি একটা অর্ডার পাঠাবেন। হ্যাঁ, অফার পাঠান যে এটা $100 কাজ, $100 পেমেন্ট, তুমি এই কাজ করে দেবো, এটা হচ্ছে অফার। তখন সে একসেপ্ট করলে ওইখান থেকে অর্ডারটা চালু হয়ে যায়। এটাকে বলা হয় কাস্টম অফার। এটা আমরা আরো বুঝবো যখন গিগ করবো, তখন আরো ক্লিয়ার হবে। কাস্টম অর্ডারটা হচ্ছে বায়ার আপনাকে অনেক সময় রিকোয়েস্ট করতে পারে কাস্টম ভাবে কাজ করার জন্য। কাস্টম অর্ডারে বায়ার আপনাকে মেসেজ বা রিকোয়েস্ট একটা পাঠানো যায়, কোড পাঠানো যায়, সেখানে বায়ার আপনাকে লিখে দিবে আমার এটা 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 দরকার, এতদিন টাইম, এত ডলার বাজেট, তুমি কি করবা? আপনি যদি একসেপ্ট মানে থাকেন বা করতে চান, সেক্ষেত্রে একসেপ্ট করলে হয়ে যায়, অথবা আপনাকে আবার এই কাস্টম অফার বায়ারকে পাঠাইতে লাগতে পারে। ডিসপিউটস হচ্ছে ডিসএগ্রিমেন্টস। বায়ারের সাথে যদি আপনার অর্ডার নিয়ে কোনো ঝামেলা হয়, সেগুলোকে বলা হয় ডিসপিউট। যেমন বায়ার যদি আপনার অর্ডার ক্যান্সেল করতে পারে, ক্যান্সেল করতে চায়, সেটা একটা ডিসপিউট। আপনার যদি টাইম ডিউরেশন বাড়াতে লাগতে পারে, সেটা একটা ডিসপিউট। আপনার যদি অর্ডার মডিফিকেশন করতে লাগে, যেমন হচ্ছে আপনি টাকার অ্যামাউন্ট বাড়াবেন, প্রথমে বায়ারের কাজ ছিল $10, পরে বায়ার আরো কিছু জিনিস চাইছে, সেটার জন্য আরো এক্সট্রা আপনাকে চার্জ করবেন বায়ারকে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় অর্ডার ডিসপিউটস। ফাইবার ব্যালেন্স হচ্ছে আপনি ফাইবারে কাজ করে যে টাকাই আর্ন করবেন, সেটা হচ্ছে ফাইবার ব্যালেন্স। ফাইবার ক্রেডিট হচ্ছে ফাইবার যদি খুশি হয়ে বা বোনাস হিসেবে আপনাকে কখনো কোনো টাকা দেয়, শুধুমাত্র ফাইবারেই পারচেস করার জন্য, অর্থাৎ ফাইবারে আপনি অন্য মানুষকে কাজ করায় নিতে পারবেন, সেটা ফাইবার ক্রেডিট। গিগ এক্সট্রা, গিগ প্যাকেজ, এগুলো আমি বলি নাই, গিগে গেলে বলবো। অর্ডার পেজ হচ্ছে বায়ারের সাথে যখন আপনার কোনো অর্ডার শুরু হবে, তখন একটা অর্ডার পেজ ক্রিয়েট হয়, সেখানে আপনি বায়ারের সাথে অর্ডার রিলেটেড সব কথাবার্তা, পেজ নেওয়া, ডিটেলস, অ্যাটাচমেন্ট ওখানে পাঠাতে পারবেন। অর্ডারস হচ্ছে বায়ারের সাথে যখন কোনো কাজ আপনি করবেন, সেটাকে অর্ডার বলে। অর্ডার তো আপনারা অলরেডি জানেন কি, বুঝতে পারছেন? ওকে, এবার নিচে আসেন। একটা জিনিস বলে দিই, ফাইবার আপনার যে অ্যাকাউন্টটা হবে, অ্যাট এ টাইমে সেলার অ্যান্ড বায়ার, অর্থাৎ আপনি প্রোডাক্ট সেলও করতে পারবেন, আপনি চাইলে অন্য মানুষের কাছ থেকে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার, যা ইচ্ছা আপনি কিনতেও পারবেন। ঠিক আছে? সো অ্যাট এ টাইমে আপনার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে সেলার এবং বায়ার অ্যাকাউন্ট। আপনি একটা টাইমে প্রোডাক্ট কিনতেও পারবেন এবং প্রোডাক্ট বেচতেও পারবেন অ্যাকাউন্টের টাকা দিয়ে। হ্যাঁ, আপনার যদি টাকা থাকে অ্যাকাউন্টে, ওটা দিয়েও কিনতে পারবেন। আপনার যদি মাস্টার কার্ড থাকে ফাইবারের সাথে কানেক্ট করা, ওটা দিয়েও কিনতে পারবেন। নর্মালি আমরা যেভাবে কিনি আলি এক্সপ্রেস থেকে, ওইভাবে কিনতে পারবেন। তো যেহেতু আপনার সেলার অ্যান্ড বায়ার অ্যাকাউন্ট একটা টাইমে দুইটা, আপনি যদি গিগ ক্রিয়েট করে ফেলেন, তাহলে আপনার ওটা সেলার অ্যাকাউন্ট হিসেবে কাউন্টেড হয়। আর যদি নর্মালি গিগ টিগ না থাকে, আপনি শুধু প্রোডাক্ট কেনার জন্য অ্যাকাউন্ট করেন, তাহলে সেটা বায়ার অ্যাকাউন্ট হিসেবে কাউন্টেড হয়। বাট অ্যাট এ টাইমে আপনি সেলার এবং বায়ার হিসেবে কাজ করে থাকবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সেলার ক্রিয়েট গিগস অন ফাইবার টু অ্যালাউ বাই। আচ্ছা, এটা হচ্ছে সেলারের বেসিক্স, এটা আমরা অলরেডি জানি। এবার আসুন গিগসে। গিগসটা আমি আপনাদের একটু বলি। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, আপনারা 5 মিনিট অনলাইনে থাকেন, আমি দেখি ল্যাপটপে কোনোভাবে সামহাউ চার্জে কানেক্ট করা যায় কিনা। প্রবলেম হবে আপনাদের? 5 মিনিট লাইনে থাকতে হবে জাস্ট। যে কানেক্ট করছি দেখছেন বহুত কষ্টে। হ্যাঁ, ক্লাসে তো ছিলাম, আমি জানি।
ওকে, এবার আমরা আসবো গিগসে। গিগসটা কি জিনিস বা গিগস অ্যাকচুয়ালি কি হয়, এখানে কি লেখা আছে। তার আগে আমি আপনাদের একটু কয়েকটা গিগ দেখাই, আমারই গিগ দেখাই একটা। সো এখানটায় গিগসে গেলাম। গিগসে আসার পরে আমি এখান থেকে জাস্ট একটা প্রিভিউয়ে যাই। যে কোনো একটা গিগ যদি আমি এখান থেকে প্রিভিউ করি আমার, আচ্ছা এটা হচ্ছে একটা গিগ বা গিগ পেজ। আমরা এখানে পড়ছিলাম না, প্রথমে দেখছি না পেজ বা গিগ পেজ। গিগ পেজ হচ্ছে যেখানটায় আপনার একটা সার্ভিস আপনি প্রোভাইড করবেন এবং ওই সার্ভিস রিলেটেড সব কথা এবং আপনার সার্ভিসে কি কি থাকবে কি না থাকবে, কত টাকা দাম, হ্যাঁ আপনার কোনো ডেমো ছবি টবি এই সব কিছু এখানে আপনি দেখাতে পারবেন এবং বলতে পারবেন, এটাকে বলা হয় গিগ পেজ। এবং এই গিগ পেজ যেটা, এখানটায় আমরা অনেক ইনফরমেশন থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে প্রথমেই দেখেন পেজের শুরুতে এটা পুরো মেনু বার, এটা বাদ দেন, প্রথমে আসে আপনার এটা, এটাকে কি বলে বলেন দেখি। ইউআই ইউএক্স এ বলছিলাম এটাকে কি বলে, ইউআই এর ক্লাস করার সময় এটাকে বলছিলাম বুটস্ট্র্যাপের একটা নাম আছে, কি নাম, এই যে এটা গ্রাফিক ডিজাইন, তার আন্ডারে ফ্লায়ার ডিজাইন, বলেন দেখি। ব্রেড ক্রামস, রাইট, এটাকে বলা হয় ব্রেড ক্রামস। গুড। সো এই যে ব্রেড ক্রাম, প্রথমে এটা পাবেন যে কোন ক্যাটাগরির আন্ডারে কই আপনি যাচ্ছেন, অর্থাৎ আমার এই গিগটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির আন্ডারে ফ্লায়ার ডিজাইনের একটা গিগ বা আমার একটা সার্ভিস। তারপরে হচ্ছে টাইটেল, আপনি এই সার্ভিসে কি প্রোভাইড করবেন, একটা টাইটেল দেয়া, আপনার নাম, লেভেল 1 ব্যাচ প্লাস রিভিউ, ঠিক আছে, কতগুলা রিভিউ আছে। তারপরে এখানে আপনার থাম্বনেইল ইমেজ, কয়েকটা থাম্বনেইল ইমেজ এখানে আছে। আর এই যে বাকি প্রথম তিনটা হচ্ছে আপনার অ্যাড করা, আপনি নিজে থেকে অ্যাড করতে পারবেন। আর পিডিএফ ফাইল হিসেবে মেবি দুইটা অ্যাড করতে পারবেন, প্লাস একটা ভিডিও অ্যাড করতে পারবেন। তিনটা ছবি, দুইটা পিডিএফ ফাইল আর একটা ভিডিও আপনি গিগে আপনার পোর্টফোলিও ডিজাইন হিসেবে অ্যাড করতে পারবেন। আর এই যে বাকিগুলো যেগুলো দেখতেছেন, এটা হচ্ছে আপনার কাজের, বায়ার আপনার কাজগুলো অটোমেটিক্যালি এখানে যে কাজগুলো আছে সেটা অ্যাড করে দেবে। এটা জিপ ফাইলে বানানো ছিল, হ্যাঁ, সো এরকম অ্যাড হয়ে যাবে বায়ার যেগুলো যেগুলো করাবে আপনার কাছ থেকে, ঠিক আছে। সো এইগুলো আপনার হাতে নাই, এগুলো বায়ার যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনার গিগে বা আপনার পোর্টফোলিওতে শো আপ করবে। তার ডান পাশে দেখেন প্যাকেজ দেওয়া আছে, প্যাকেজ এগুলো আসলে কি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্যাকেজ, প্যাকেজ হচ্ছে আমরা যখন সহজে বুঝাই, রেস্টুরেন্টে যখন আপনারা খাইতে যান বা ধরেন কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে গেছেন খাইতে, ওখানে কিন্তু প্যাকেজ থাকে। প্যাকেজগুলো কীরকম থাকে, যে আপনার ধরেন একজনের জন্য ভাত, ভাত ডাল সবজি, এটার দাম হচ্ছে আপনার 5 টাকা বা 10 টাকা। আর তারপরে প্যাকেজ হচ্ছে 5 জনের জন্য ভাত ডাল সবজি, সেটার দাম হচ্ছে আপনার ধরেন 50 টাকা। আবার 10 জনের জন্য ভাত ডাল সবজি, সেটার দাম হচ্ছে কত, 100 টাকা। এইরকম প্যাকেজ আপনারা তো দেখছেন রেস্টুরেন্টে, দেখছেন না অনেক সময় প্যাকেজ তো থাকে এরকম। সো এই প্যাকেজগুলাই আমাদের এই সার্ভিসের এখানেও আছে সেম ভাবে। আমি যেমন বললাম একজনের জন্য ভাত ডাল সবজি কম টাকা হবে, আর যত ভালো জিনিস খাবেন তত বেশি টাকা হবে, তাই না। এখানেও এরকম, বেসিকটা হচ্ছে সব থেকে লোয়ার বা একেবারে কম দামে আপনি যা প্রোভাইড করবেন সার্ভিস। যে আমি কি দিব, সিঙ্গেল পেজ একটা ডিজাইন দিব 72 DPI, মানে লো রেজুলেশন ডিজাইন দিব, আনটিল দ্য প্রজেক্ট ইজ ফাইনাল। হ্যাঁ, রিভিশনস হচ্ছে আনটিল দ্য প্রজেক্ট ইজ ফাইনাল, মানে আমি আনলিমিটেড রিভিশন দিব যতক্ষণ না প্রজেক্টটা ফাইনালি ডান হয়। কতদিনের মধ্যে দিব ডিজাইনটা কমপ্লিট করে, একদিনের মধ্যে দিব। এখানে আবার লেখা আছে রিভিশনস আনলিমিটেড। এবং এই ডিজাইনটার সাথে আমি আপনাকে কি দিব, $10 একটা সোর্স ফাইল দিব, আর শুধুমাত্র কমার্শিয়াল ইউজের জন্য একটা অ্যাপ্রুভ, যদিও এটা আমি কোনোদিন দিই নাই, এটা অটোমেটিক্যালি হয়েই থাকে, কমার্শিয়াল ইউজের জন্য এই ডিজাইনগুলো হয়ে থাকে। সো এই দুটো জিনিস দিব আপনাকে, কয় ডলার দিব, $10। এর পরের প্যাকেজে যান এই সার্ভিসে, গোল্ড আমি নাম দিয়ে রাখছি গোল্ড। কত ডলারের প্যাকেজ, $20 প্যাকেজ। আমি কি দিব, ডবল পেজ ডিজাইন দিব, হাই রেজলিউশন দিব, রিভিশনস হবে আনলিমিটেড। কয় দিনে দিব, 2 দিনে ডেলিভারি দিব। এবং আপনার এর সাথে কি কি ফাইল পাবেন, প্রিন্ট রেডি পাবেন, সোর্স ফাইল পাবেন, ডবল সাইডেড পাবেন, কমার্শিয়াল ইউজ পাবেন। প্রিমিয়াম প্যাকেজে গেলে আপনি কি কি পাবেন, সব থেকে দামি প্যাকেজ $30। কি কি দিব, ডবল পেজ ডিজাইন দিব 300টা, হাই রেজলিউশন ফাইল দেবো 300 DPI, রিভিশনস আনটিল দ্য প্রজেক্ট ইজ ফুল এইচডি ফাইনাল ফাইল, ঠিক আছে, এইচডি যতক্ষণ কমপ্লিট না হয় এটা।
কয়দিনের ডেলিভারি দিব? 3 দিনের ডেলিভারি দিব। রিভিশন কতদিন? আনলিমিটেড। আর কি কি দিব? প্রিমিয়াম প্যাকেজে সব কিছু, প্রিন্টেড, রিসোর্স ফাইল, ডবল সাইডেড, কাস্টম গ্রাফিক্স, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া, কমার্শিয়াল ইউজ, এগুলা সব কিছু আমি আপনাকে দিব কোনটাতে? প্রিমিয়াম প্যাকেজে। প্যাকেজটা বুঝতে পারছেন কি জিনিস? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। প্যাকেজটা বুঝতে পারছেন? রেস্টুরেন্টের মতোই প্যাকেজটা। তারপরে আপনার নিচে আসেন, এইখানে আপনার গিগের ডিসক্রিপশন থাকবে। এই ডিসক্রিপশন যেটাকে আমরা বলি, এই ডিসক্রিপশনে আপনি ফুললি ডিসক্রাইব করবেন যে আপনি কি কি দিবেন, কেন মানুষ আপনার প্রোডাক্ট কিনবে, কেন আপনার সেল হবে। এক কথায় এখানটায় আপনার ফুল মার্কেটিং স্কিলটা কাজে লাগাতে হবে, যে কেন আপনার প্রোডাক্টটাই মানুষ কিনবে, আরও হাজার হাজার গিগস আছে তার কাছ থেকে কেন কিনবে না। এই ডিসক্রিপশনে ওইভাবে একটু লেখা হয়। তারপরে নিচে আসেন, এখানটায় কি আছে? ফরম্যাট, মেটা ডেটা, এগুলো জাস্ট আপনার গিগের সময় মেটা ডেটা এগুলো নিয়ে নেয় ওরা ডেটা হিসাবে। সেলার আপনার প্রোফাইল আবার আসবে, আপনার প্রোফাইল সম্পর্কে আসবে। এই কন্ট্যাক্ট মি দিলে আপনার সাথে মেসেজ করে অপশন পাবে। বায়ার কন্ট্যাক্ট মি দিলে মেসেজের অপশন পাবে। ওই প্যাকেজটাই এখানে আবার বড় আকারে দেয়া, দেখছেন? তবে এখানটায় আরও কয়েকটা মজার জিনিস আছে, দেখছেন না? কয়েকটা মজার জিনিস প্লাস ডেলিভারি টাইম, এই এগুলা কি। নিচের এগুলো হচ্ছে রিভিউ, 11টি রিভিউ আছে, 11টায় 5 স্টার। হ্যাঁ, এই এখন এখানটায় আপনার এই জিনিসটা কি, এই যে 3 দিন, 1 দিন ডেলিভারি টাইম, আবার এখানে ডলার অ্যাড হচ্ছে, কি এটা বলতে পারেন? কাস্টমারের কোনো লাভ নেই, আমরা ওগুলো বলি 300 ডিপিএ, 72 ডিপিএ, আলটিমেটলি আমরা সবসময় 300 ডিপিআই দিই। বায়ার কি আর অত বুঝে? গিগ এক্সট্রাস, হ্যাঁ, এলাকা বলা হয় গিগ এক্সট্রাস, এমার্জেন্সি সার্ভিস না, ফাইবারের ভাষায় বলা হয় এক্সট্রা। এখন এই গিগ এক্সট্রাসটা কি? আবার রেস্টুরেন্টে আসেন, রেস্টুরেন্টে যাই আপনি ধরেন একটা বার্গার অর্ডার করছেন, এবং বার্গারটা অর্ডার করার পর আপনি বলছেন বার্গারটার দাম হচ্ছে 100 টাকা। আপনি বার্গার অর্ডার করছেন এবং রেস্টুরেন্ট থেকে যে বার্গার দিচ্ছে তাকে বললেন আমার একটু স্পাইসি বেশি লাগবে, স্পাইসি হবে একটু, আর একটু চিজ, এক্সট্রা চিজ লাগবে। তখন রেস্টুরেন্ট আপনাকে কি বলে? অ্যাড অন, যেটাকে আমরা বলি। হ্যাঁ, যেটা বলার পর রেস্টুরেন্টের ওনার বা রেস্টুরেন্টের যে শেফ আপনাকে সে বলবে, যে দিবে এক কথায় আপনাকে, শেফ তো দেয় না, যে দেয় সেলসম্যান হোয়াট এভার, যে দেয় সে আপনাকে কি বলবে, যে ঠিক আছে আপনার এক্সট্রা চিজের জন্য আরও আপনাকে 50 টাকা পে করা লাগবে, আর এক্সট্রা স্পাইসি করার জন্য আরও 10 টাকা পে করা লাগবে। এরকম বলে তো, বলে না? এক্সট্রা যদি আপনি কিছু চান এক্সট্রা টাকা নেয়, এটা তো আপনাদের সাথে হয়েছে। সো এই জিনিসটাই হচ্ছে এখানটায়। আমরা এখানে নর্মালি এভারেজে গিগটা কয়দিনে আমি ডেলিভারি দিব? অর্ডারটা 3 দিনে। এখন বায়ার যদি বলে আমার 3 দিন ওয়েট করার টাইম নাই, আমার 1 দিনে লাগবে, সো এখানে সে 1 দিন অর্ডার করলে আপনার ডলারের অ্যামাউন্ট অটোমেটিক্যালি কত হচ্ছে? 40 টাকা। অর্থাৎ 40 টাকা অ্যাড হয়ে যাবে, এবং একদিনে আমি ডেলিভারি দেওয়ার জন্য এক্সট্রা চার্জ করতেছি কত? 10 টাকা। এক্সট্রা চার্জ যে করতেছি এটাকেই বলা হয় গিগ এক্সট্রাস। অর্থাৎ আপনি গিগের সাথে কি কি এক্সট্রাস চার্জ দিতে পারবেন, বুঝতে পারছেন? এগুলা হচ্ছে এক্সট্রাস। গিগ এক্সট্রাসটা বুঝছেন? ক্লিয়ার? সো এবার থেকে বার্গার নিলে একটা এক্সট্রা চিজ দিয়ে নেবেন, বুঝছেন? ডবল পেটি এক্সট্রা চিজ বললে দেখবেন একটু বেশি টাকা চাবে। আমার নিজেরই খিদা লাগে গেছে আপনাদের বার্গার বলতে বলতে। আচ্ছা, এটা ছিল গিগ এক্সট্রাস। এখন টার্মস অ্যান্ড সার্ভিসেসের মধ্যে বাকি আর কিছুই নাই। গিগ প্যাকেজেসও আপনাদের বললাম কি, এক্সট্রাসটা আপনাদের বললাম কি, গিগ পেজটা তো অলরেডি দেখালাম, এটা হচ্ছে গিগের যে ফুল পেজটা, ওটাকে বলা হয় গিগ পেজ। সো গিগ রিলেটেড এখনও কোয়েশ্চেন অনেক আছে, আমরা এটা আরও ধীরে ধীরে যখন করব তখন হচ্ছে সর্ট আউট হবে, গিগ যখন আমরা করব। সো এটা ছিল গিগের পেজ। এখন পর্যন্ত এই গিগ এবং টার্মস অ্যান্ড সার্ভিসেসের তো আমি প্রথম যে কয়েকটা টার্মস বললাম, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা, এরপরে আসেন, এখানে দেখেন গিগে কি কি আছে। আপনি 7টা গিগ দিতে পারবেন উইদাউট এ লেভেল স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যাদের লেভেল হবে না, প্রথমেই অ্যাকাউন্ট খুললে লেভেল হয় না, লেভেলের জন্য রিকোয়ারমেন্ট আছে, ওটা আমরা দেখবো কি কি রিকোয়ারমেন্ট আছে। তো যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন আপনাদেরকে বলা হবে নিউ সেলার। হ্যাঁ, নিউ সেলার, আপনাদের লেভেল হবে এক কথায় নিউ সেলার, আপনাদের কোনো ব্যাচ থাকবে না। তখন আপনারা গিগ করতে পারবেন কয়টা? 7টা গিগ করতে পারবেন, এবং আমরা এই 7টা গিগ করব, 7টাই করব। লেভেল 1 হলে আপনি গিগ করতে পারবেন 10টা, লেভেল 2 হলে আপনি গিগ করতে পারবেন 20টা, টপ রেটেড হলে গিগ করতে পারবেন 30টা।
অর্থাৎ আপনি 30টা সার্ভিস প্রোভাইড করতে পারবেন টপ রেটেড, কিন্তু একটারও টপ রেটেডে 30টা সার্ভিস কেন, 2টার বেশি সার্ভিস থাকে না। জুম করব, আচ্ছা জুম করলাম, এই তারপরে নিচে আসেন গিগ এক্সট্রা, সেটা আপনাদের অলরেডি বললাম, লেভেল সেটা আমি দেখাচ্ছি একটু পর। টপ রেটেড প্রো সেলার কারা? প্রো সেলার হচ্ছে ফাইবার নিজে থেকে কিছু সেলার আছে যাদেরকে ভেরিফাইড করে ভিডিও কলের মাধ্যমে, তাদের কাজ দেখে তাদের সেল দেখে ভেরিফাইড করে, তাদেরকে বলা হয় প্রো সেলার, ঠিক আছে। ফাইবার স্টুডিও এটা একটা কিছুদিন আগে অ্যাড হয়েছে, এটা দেখতে পারেন আপনারা কি জিনিস। ফাইবার স্টুডিও অ্যালাউস সার্টেন সেলার্স টু কোলাবরেট উইথ ইচ আদার অ্যান্ড অফার বায়ার মাল্টিপল সার্ভিস গিগ। ফাইবার স্টুডিও এটাও একটা ব্যাজের মতো, এটাও ফাইবার ডিসাইড করে কাকে করবে। ফাইবার স্টুডিওতে কি হয়, নর্মালি আমরা যেমন করে থাকি ফাইবার স্টুডিওতে, যেমন আমি বলি আপনাদের কীরকম হয়ে থাকে, মিউজিকের চিন্তা করেন, গান ধরেন একটা গানের জন্য আমরা কি প্রো সেলার হইতে পারবো না। প্রো সেলার হইতে হইলে আপনাকে অনেক এক্সপিরিয়েন্স লাগবে, আপনার অনেক কিছু আছে, ভিডিও কল নিবে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করবে, আপনার কি কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স, এভরিথিং ফুল ইন্টারভিউ নিয়ে তারপর আপনাকে ব্যাচ দেবে। এত সোজা না। ইভেন টপ রেটেডও এমনি দেয় না, টপ রেটেডের জন্য ইন্টারভিউ নেয়, বুঝা গেছে। আসতেছি লেভেলে আসতেছি। ইউটিউব ফাইবার স্টুডিওটা কি জিনিস? ফাইবার স্টুডিওটাতে যেটা হয়, নর্মালি ধরেন একটা গান বানাবেন, আপনার একটা গান বানানোর শখ হয়েছে, আপনি এখন একটা গান বানাবেন, আপনি গানের কথা লিখছেন, ঠিক আছে, আপনি এখন গানের কথাটা লিখে ফেলছেন, এখন গানের কি কি দরকার? একটা মিউজিক কম্পোজার লাগবে যে মিউজিকটাকে কম্পোজ করবে, তাই না? তারপরে কি লাগবে? একটা সিঙ্গার লাগবে যে গানটাকে গাবে। আর কি লাগবে? মিউজিশিয়ানস লাগবে যারা মিউজিকটা বাজাবে। সো এখানে আমার একটা গান বানাইতে অনেক জনের প্রয়োজন না ফাইবারে? ধরেন আমি যদি একটা গান বানাইতে চাই ফাইবারে, আমার অনেক জনের লাগবে। কিংবা আপনি যদি একটা ভিডিও অ্যানিমেশন বানান, অ্যানিমেশন করতে একজনকে লাগবে, আপনার স্ক্রিপ্ট লিখতে একজনকে লাগবে, ভয়েস ওভার দিতে একজনকে লাগবে, আবার এডিটিং, ভিডিও এডিটিং এর জন্য আরেকজনকে লাগবে। সো এরকম একসাথে কয়েকটা কাজ, মানে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার মাল্টিপল ইউজার দরকার হয়, একা কিন্তু সবাই সব কাজ পারে না। হ্যাঁ, সবাই যদি একাই সব কাজ পারতো তাহলে কিন্তু অল ইন ওয়ান হয়ে যেত সবাই, কিন্তু হয় না। সো এখানে বিভিন্ন ক্লায়েন্টের মানে একসাথে ফাইবার স্টুডিওতে যারা এই প্যাচটা পায়, ওনাদেরকে একসাথে অনেকগুলো অপশনস অফার করে ফাইবারে বায়ারকে কাজ করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে, একসাথে অনেকগুলো কাজ করে দিতে পারে। এটা হচ্ছে ফাইবার স্টুডিওর গুণাবলী, যেটা নিয়ে আমাদের মাথা ঘামায় লাভ নাই, আমরা এটা পাবো না। এর অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আপনাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে যান, নিচে আসেন ফিজিক্যালি শিপিং, এটা আমাদের পারবো না, আমরা আমেরিকায় শিপ করতে পারবো না প্রোডাক্ট ফ্লায়ার প্রিন্ট করে। আচ্ছা, উইথড্রয়িং মেথড, আপনার এখানে দেখেন উইথড্রয়িং মেথড, আপনি যে টাকাটা আর্ন করবেন ফাইবারে সেটা কিভাবে উইথড্র করতে পারবেন, কি কি অপশন আছে আপনার এখানে আছে। উইথড্র টু ইউর পেপ্যাল অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্টে যদি আপনি উইথড্র করেন আপনার কোনো টাকা কাটবে না, এটা ফ্রি, ঠিক আছে। ফাইবার রেভিনিউ কার্ড, ফাইবার রেভিনিউ কার্ডে যদি আপনি $1 উইদিন 2 days, $3 উইদিন 2 hours এটা যদি করেন রেভিনিউ কার্ড দিয়ে, তাহলে আপনার এই অ্যামাউন্টের চার্জ একটা কাটবে। লোকাল ব্যাংকে ট্রান্সফার করলে পার ট্রান্সফারে $3 করে সার্ভিস চার্জ ওরা কাটে। আর ডিরেক্ট ডিপোজিট করতে চান যদি আপনার অ্যাকাউন্টে, শুধুমাত্র ইউএসএ এটা পসিবল, এটা অন্য দেশে পসিবল না, $1 করে নেবে। আমাদের নর্মালি এটা হয়ে থাকে ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, ফাইবার রেভিনিউ কার্ডে আমরা এখানে পেওনিয়ারটাকে অ্যাড করে রাখি, পেওনিয়ারটাকে অ্যাড করে রাখলে $1 আপনার সার্ভিস চার্জ মেবি কাটলে আপনার এখান থেকে টাকাটা ডিরেক্টলি চলে যায়। এবং পেওনিয়ার থেকে যখন আপনি আপনার ব্যাংকে টাকাটা আনবেন তখন আবার $1 কেটে নেবে। অর্থাৎ আপনি যদি $5 কাজ করেন, $5 মধ্যে ফাইবার ওখান থেকে 20% কেটে নিবে। অর্থাৎ ফাইবারে আপনি যে কাজ করতেছেন, ফাইবার যে আপনাকে কাজ করার সুযোগ দিচ্ছে, এটার জন্য ফাইবার ওখান থেকে 20% কেটে নিবে। অর্থাৎ $5 $1 ফাইবার কেটে নিবে আপনার কাছ থেকে। আপনি পাবেন কত ডেলিভারি দেওয়ার পর? আপনি পাবেন $4। এই $4 যদি আপনি পেওনিয়ার থেকে উইথড্র করতে যান, পেওনিয়ার থেকে উইথড্র করলে পেওনিয়ার আবার $1 সার্ভিস চার্জ কাটবে আপনার কাছ থেকে। অর্থাৎ আপনি দিন শেষে পাচ্ছেন কয় ডলার? $5 মধ্যে দিন শেষে পাচ্ছেন আপনি $3। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি 500 টাকার কাজ করেন আপনি পাবেন 300 টাকা। এটা হচ্ছে মানে আমাদের উপর জুলুম এক কথায়। আরও একটা মজার বিষয় শুনেন, ফাইবারের উপর আপনাদের রাগ উঠবে। ফাইবার আপনার কাছ থেকে 20% নিচ্ছে তো নিচ্ছে, প্লাস যে অর্ডার করবে তার কাছ থেকেও একটা সার্ভিস চার্জ কেটে নেয় ফাইবার। অর্থাৎ কেউ যদি $5 অর্ডারও করে
তার সার্ভিস চার্জ হচ্ছে $2। $50 নিচে পর্যন্ত $2 সার্ভিস চার্জ, $50 উপরে গেলে $5 সার্ভিস চার্জ, তারপরে গেলে আরও বেশি। সো এইরকম ফাইবার বায়ারদের কাছ থেকেও সার্ভিস চার্জের নামে টাকা নেয়, আর আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে 20% করে টাকা নিবে। বুঝতে পারছেন? ইভেন ফাইবার যদি ক্লায়েন্ট যদি আপনাকে খুশি হয়ে $5 টিপও দেয়, হ্যাঁ, তাহলে আপনার কাছ থেকে ফাইবার ওই টিপ থেকেও আপনার 20% টাকা কেটে নিবে। বুঝা গেছে? মানে ফাইবার আপনাদের শান্তিতে কোনো টাকা নিতে দিবেন না, ও সব যতই টাকার লেনদেন করেন আপনার কাছ থেকে 20% ফাইবার কেটে নিবে। হ্যাঁ, এটা আমার আসলে পছন্দ না। এই যে একজন ঠিক বলছে, সীমা আক্তার আপু ঠিক বলছেন, ফকির নিয়ে, এটা আমার একদমই পছন্দ না। ফাইবার আমার ক্লায়েন্ট আমাকে খুশি হয়ে $5 দিছে, ভাই ওখান থেকে তুমি কেন টাকা কাটবা, এটা আমারও লাগে। বাট ফাইবার হচ্ছে আসলে কিপটা। আচ্ছা, ফাইবার কোন দেশের কোম্পানি বলতে পারেন? ইউএসএ, নিউ ইয়র্ক? না, ফাইবার হচ্ছে ইসরায়েলের কোম্পানি। ইসরায়েলিয়ান কোম্পানি হচ্ছে ফাইবার। আচ্ছা, ফাইবারে আপনারা যে টাকা দেন এটার জন্য কেন ফাইবার হচ্ছে টাকা আপনাদেরকে ব্যান্ড করে? ফাইবারকে আপনি টাকা দেন কাজ করার পরে, কিন্তু ফাইবারকে মেইন টাকাটা কে দেয়? ক্লায়েন্ট দেয়। আপনারা ফাইবার যখন নতুন নতুন আসে, বুঝতে পারছেন? ফাইবার যখন নতুন নতুন আসে তখন হচ্ছে আপনার ফ্রিল্যান্সারদের খুব প্রায়োরিটি দিত, যে ফ্রিল্যান্সাররা খুব সুযোগ সুবিধা দিত, যে এই সেই হ্যান ত্যান, ঠিক আছে তোমাদের জন্য এটা, তোমাদের জন্য সেটা। যখন ওদের বায়ার বেড়ে গেছে, হ্যাঁ, যখন ওদের পপুলারিটি বেড়ে গেছে, তখন ওরা বায়ারকে পূজা করে। অর্থাৎ বায়ার, কারণ এক কথা স্বাভাবিক, বায়ার যদি না আসে আপনি কাজ পাবেন, ক্লায়েন্ট যদি না আসে আপনাকে টাকা দিবে, আর ক্লায়েন্ট যদি না আসে ও টাকা পাবে, আপনাকে নিয়ে কি করবে? এই জন্য ফাইবার ম্যাক্সিমাম টাইমে বায়ারকে সাপোর্ট। অবশ্যই এটা আপনিই কেন, আপনার চিন্তা করেন, আপনার দোকানে কর্মচারীকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন নাকি আপনার কাস্টমারকে দিবেন বলেন? আপনি যদি দোকানদার হন, কাস্টমারকে দিবেন, কারণ কাস্টমার থেকে আপনার টাকা আসতেছে, আর আপনার কর্মচারী কাজ করতেছে আবার উপর থেকে টাকাও নিয়ে যাচ্ছে। সো আপনি ক্লায়েন্টকে প্রায়োরিটি দিবেন, এটাই ফাইবার করে। বিজনেস, ইটস 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 বিজনেস, কিছু করার নাই। আচ্ছা, পারচেস করলে এই যে এখানে রুলস লেখা আছে দেখেন, পারচেস করলে সার্ভিস চার্জও কাটে, বহুত কাটে। $2 অন পারচেস আপ টু $40 পর্যন্ত, 5% চার্জ কাটবে $40 উপরে গেলে, এরকম। আর এখানে টার্মস এন্ড কন্ডিশনস পড়ার কিছু নাই, এখানে তেমন কিছু নাই আহামরি। এই আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে পুরো পেজটা পড়বেন, পুরো পেজটা এখান থেকে আপ টু ডাউন ওদের যত বড় টার্মস এন্ড কন্ডিশনস আছে সবগুলো আপনাদের পড়তে হবে। বায়ার যদি ছেঁচড়া হয় তাহলে আমি কি রিপোর্ট করতে পারবো ফাইবারে? হ্যাঁ পারবেন, ফাইবারে রিপোর্ট করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে এইটুকু কনফার্ম থাকতে হবে যে আপনি সৎ। আপনি ফাইবারে বায়ারের নামে রিপোর্ট করার আগে আপনাকে এইটুকু গ্যারান্টিড থাকতে হবে যে এর আগে আপনি ফাইবারে কোনো ইললিগাল কাজ করেন নাই, যেমন কাউকে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেন নাই বা এই সব কিছু। 2 নম্বরই কাজ যদি করে থাকেন, ফাইবার আপনাকেই ব্যান্ড করবে, ক্লায়েন্টকে কিচ্ছু বলবে না। গিগ ইমেজে যাই নাই এখন, গিগ ইমেজে যাচ্ছি। এরপরে আসেন ফাইবারের লেভেলসের একটা মজার জিনিস আছে ফাইবারের লেভেলগুলা। লেভেল পাইতে হলে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। রিকোয়ারমেন্টগুলো খুব মজার, খুব ইজি যদি করতে পারেন। আচ্ছা, ফাইবার লেভেলসের এখানে দেখেন, প্রথমে আপনি থাকবেন এইখানটায় সেলার লেভেল। এখানে আপনি পাবেন 7টা গিগ, 2টা গিগ এক্সট্রাস, 2টা এক্সট্রা অর্ডার আপনার জন্য অ্যাভেলেবেল হবে, 5টা মাল্টিপল গিগস, অর্থাৎ আপনি 5টা একই গিগ মাল্টিপল করতে পারবেন, একই গিগ 5 রকমের করতে পারবেন। আপ টু 5000 পর্যন্ত আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন। আর্নিং ক্লিয়ারেন্স 14 দিন। আর্নিং ক্লিয়ারেন্স 14 দিন এটা কি? আর্নিং ক্লিয়ারেন্স হচ্ছে আপনি একটা অর্ডার ডেলিভারি দিয়েছেন 1 তারিখে, হ্যাঁ, টাকাটা আপনার ফাইবার দেখাবে যে ঠিক আছে আপনি $5 কাজ করছেন, $4 ফাইবার আপনাকে অলরেডি দিয়ে দিছে, 1 তারিখে দেখাবে, কিন্তু ফাইবার অ্যাকাউন্টে সেটা অ্যাড হবে 14 দিন পরে, অর্থাৎ আপনি 15 দিন পরে আপনার ফাইবার অ্যাকাউন্টে দেখবেন যে $4 অ্যাড হয়েছে। এটা হচ্ছে আর্নিং ক্লিয়ারেন্স, 14 দিন পরে অ্যাকাউন্টে আসবে। বুঝে গেছে? ফাইবারের থেকে ক্লিয়ারেন্স নিয়ে, এটা হচ্ছে আর্নিং ক্লিয়ারেন্স 14 দিন। এই সব জিনিসই অলমোস্ট সবগুলো লেভেলে সেম, খালি গিগ বাড়ে, এক্সট্রাস বাড়ে, মাল্টিপল বাড়ে, এইগুলাই, আর এই অ্যামাউন্টটা বাড়ে। লেভেল 2তে গেলে আপনার কি হবে দেখেন,
কি কি বেনিফিট পাবেন আগে দেখেন। 10টা গিগ করতে পারবেন, 4টা গিগ এক্সট্রাস পাবেন, 10টা মাল্টিপল গিগ করতে পারবেন, মানে 10টাই একই টাইপের গিগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেন্স আপ টু অফার আপ টু 5,000 পর্যন্ত আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন, এটাতেও 14 দিন ক্লিয়ারেন্স। এলিজিবিলিটি টু ফিচার এ প্রমোশনাল লিস্টিং, অর্থাৎ প্রমোশনাল লিস্টিংয়ে আপনার ফিচার করতে পারবেন, যদিও এটা সহজে বেটাররা দেয় না। প্রমোশনের জন্য আপনার কাছ থেকে টাকা নিয়ে, তো আপনার নিজের টাকা দিয়ে নিজের গিগ প্রমোট করতে হয়, এটা করা যায়। আচ্ছা, লেভেল 1 এর জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টের মধ্যে দেখতে পারবেন লেখা আছে কমপ্লিট অ্যাটলিস্ট 60 ডেজ অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন ফাইবার, অর্থাৎ আপনাকে ফাইবারে 60 দিনের অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ 60 দিনের পুরানো অ্যাকাউন্ট হইতে হবে। মিনিমাম 60 দিন অ্যাকাউন্ট খোলার পর থেকে 60 দিন কমপ্লিট হইতে হবে। 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 আর্ন করতে হবে মিনিমাম, এগুলো কিন্তু মিনিমাম। হ্যাঁ, $400 আর্ন করতে হবে। মেইনটেইন আ 4.5 স্টার রেটিং ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, অর্থাৎ 60 দিন অন্তরে আপনাকে 4.7 স্টার রেটিং মেইনটেইন করতে হবে। আমাদের এখানে রেটিং দেখলাম না, আমার অ্যাকাউন্টে গেলে আপনি দেখতে পারবেন, হয়তো এখান থেকে প্রোফাইলে গেলে আমার রেটিং আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে যখনই আপনি কাজ করবেন আপনার একটা রেটিং ক্রিয়েট হয়ে যাবে, 5 স্টার। সো এই যে রেটিংটা আসে, এটা মিনিমাম 4.7 থাকতে হবে লেভেল 1 ব্যাচ পাইতে হলে। এখানে আবার 3টা জিনিস আছে, রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট, অন টাইম ডেলিভারি। হ্যাঁ, 60 দিনের মধ্যে 90% থাকতে হবে, 60 দিনের মধ্যে। এখন এই রেসপন্স রেটটা কি? রেসপন্স রেট হচ্ছে কোনো বায়ার প্রথমবার আপনাকে মেসেজ দিছে, কোনো বায়ার প্রথমবার আপনাকে একটা মেসেজ দিছে, সেটা হাই হ্যালো হইতে পারে, হোয়াটএভার হতে পারে, যা ইচ্ছা। প্রথমবার আপনাকে মেসেজ দিচ্ছে, ওই মেসেজটার রিপ্লাই আপনি কতক্ষণ পরে দিচ্ছেন, এইটার উপর কাউন্ট হয় রেসপন্স রেট। বুঝতে পারছেন? আপনাকে বায়ার মেসেজ দিয়েছে 10টার সময়, আপনি থেকে রিপ্লাই দিয়েছেন ধরেন 1টার সময়, তাহলে আপনার রেসপন্স রেট কত লেট হয়ে যাবে বলেন, কত ড্রপ করবে, কয় ঘন্টা লেট হবে আপনার রেসপন্স রেট? বায়ার আপনাকে মেসেজ দিয়েছে 10টার সময়, আপনি রিপ্লাই দিয়েছেন 1টার সময়, 3 ঘন্টা আপনার লেট হয়ে যাবে। 3 ঘন্টার রেসপন্স রেট আপনার কমে যাবে, ওইটার হিসাবে ওরা পার্সেন্টেজ এখানে কমায় দেবে, রেসপন্স রেট কমে যাবে। বুঝতে পারছেন? এখানে মেবি দেখায়, দাঁড়ান, এই যে এভারেজ রেসপন্স টাইম যেটা, এটা বেড়ে যাবে, হয়ে যাবে 3 ঘন্টা। রেসপন্স টাইম এখানে 1 আওয়ার থেকে হয়ে যাবে 3 ঘন্টা। মিনিমাম থাকে 1 আওয়ার, বুঝছেন? 1 আওয়ারের কম হয় না। পার্সেন্টেজ ওরা কমাবে, ওরা হিসাব করবে, ওরা কেমনে পার্সেন্টেজ বার করে ওরা জানে, আল্লাহ জানে। অর্ডার কমপ্লিশন রেটটাও সেম। অর্ডার কমপ্লিশন রেটটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। আপনার 100টা অর্ডারের মধ্যে কমপ্লিশন বলতে কতগুলো কমপ্লিট করতেছেন। 100টা অর্ডার আপনার হয়েছে, না 1 আওয়ারের কম হয় না, 1 ঘন্টার নিচে আপনার রেসপন্স রেট আসে না, 1 ঘন্টা মানে গুড। আর কমপ্লিশন রেট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করছেন কতগুলার মধ্যে, মানে 100টা অর্ডার আপনি পাইছেন, 100টার মধ্যে কমপ্লিট করছেন কতগুলা। ধরেন 100টার মধ্যে আপনি কমপ্লিট করছেন 90টা, আপনার পার্সেন্টেজ কত হবে? 90% হবে, তাই না? স্বাভাবিক। সো এই পার্সেন্টেজটা 90% হবে। এখন আপনি 100টা অর্ডারের মধ্যে 90% কমপ্লিট করছেন, এটা কি আজীবনই 90% থাকবে? না, এটা 60 দিন পর অটোমেটিক আবার 100% ফাইবার করে দেবে। 60 দিন পরে 60 দিন পর অটোমেটিক আবার আপনাকে ফাইবার 100%-এ করে দিবে। কিন্তু এই রেসপন্স রেট আপনার, এই যে এভারেজ রেসপন্স টাইম, এটা কিন্তু ফাইবার অটোমেটিক বাড়ায় না, ঠিক আছে? এটা কিন্তু ফাইবার বাড়ায় না, ওটাকে আপনাকে বায়ারের সাথে কথা বলে মেসেজে রিপ্লাই দিলে সাথে সাথে রিপ্লাই দিতে হবে, রিপ্লাই ব্যাক করতে হবে, তাহলে ওই রেসপন্স রেটটা ধীরে ধীরে বাড়বে, এভারেজ রেসপন্স টাইম যেটা। আচ্ছা, অন টাইম ডেলিভারি যেটা, আপনি ডেলিভারির টাইম থাকে যেমন 2 দিন, আপনি 2 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছেন, আপনি লেট করতেছেন, তাহলে আপনার অন টাইম ডেলিভারি হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, এটা যদি আপনি লেট করতে থাকেন আপনার ওই হিসাবে এরা পার্সেন্টেজ ডেলিভারি, অন টাইম ডেলিভারি পার্সেন্টেজ কমায় দিবে। সো এই পার্সেন্টেজগুলো আমার থাকতে হবে মিনিমাম 90% ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, 60 দিনের মধ্যে 90% থাকতে হবে। আচ্ছা, অ্যাভয়েড রিসিভিং ওয়ার্নিংস ওভার দ্য কোর্স অফ 30 ডেজ। ওয়ার্নিংটা কি জিনিস? এটা খুবই ভয়ানক এবং খতরনাক জিনিস আমাদের অ্যাকাউন্টের জন্য। ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে 3টা, মানে আপনার ফাইবারে লাইফলাইন হচ্ছে 3টা। কাস্টমারকে বলে লেট করে তো লাভ নেই, কাস্টমারকে বলে লেট করলে ওর অ্যালগোরিদম তো কাউন্ট করবে আপনার অ্যাকাউন্ট থেকে, কাস্টমারকে বলেন আর চাই না বলেন।
ডেলিভারি টাইম গিগে যেটা মেনশন করবেন, হ্যাঁ সেটাই। যদি আপনার গিগ থেকে অর্ডার করে তাহলে সেটাই হবে। আর যদি আপনি কাস্টম অফারে করেন ওখানে তো আপনি ম্যানুয়ালি দিতেই পারবেন কতদিনে ডেলিভারি দিবেন, ওটা ম্যানুয়ালি দেওয়া যায়। কি কি ওয়ার্ড ইউজ করলে ওয়ার্ন খাবো, হ্যাঁ ওটা বলতেছি। কি কি ওয়ার্ড ইউজ করলে ওয়ার্নিং খাবেন? কাস্টমার এক্সটেন্ড করতে পারবে, হ্যাঁ কাস্টমার এক্সটেন্ড করতে পারবে। ওই যে ডিসপিউট হবে তখন আপনি মডিফিকেশনে যায় ওটা দেখবো। আপনি কাস্টমারকে আপনি মডিফাই করে টাইম ডিউরেশন বাড়ানোর জন্য ডিসপিউট পাঠাতে পারেন। সে যদি অ্যাকসেপ্ট করে টাইম বেড়ে যাবে, সে যদি ডিক্লাইন করে টাইম বাড়বে না। আচ্ছা ওয়ার্নিংটা বলে নিই, এটা খুবই ভালোভাবে শোনেন। ওয়ার্নিং খাওয়া যাবে না। আপনার লাইফ লাইন হচ্ছে 3টা, মানে আপনার 3টা জন্ম দিয়ে রাখছে ফাইবার। 3টা যদি ওয়ার্নিং খান আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান্ড করে দিবে। ফাইবার বলে যে 30 দিন পর পর বা 90 দিন পর পর এটা আমরা রিনিউ করে দিই, কিন্তু এটা করে না, আজ পর্যন্ত করে না। আমার একটা ফ্রেন্ড আছে, ও অলরেডি টপ রেটেড হয়ে গেছে, মানে $20,000 আর্নিং ডান। ও 2টা ওয়ার্নিং খায় বসে আছে। এখন ওর মানে কলিজায় ধকপক করে কখন আরেকটা ওয়ার্নিং খায়। ও যদি আরেকটা ওয়ার্নিং খায় ওর টপ রেটেড অ্যাকাউন্ট ব্যান্ড। ও ফাইবার আপনাকে দেখবেও না আপনি টপ রেটেড নাকি নিউ সেলার, সাথে সাথে ব্যান্ড করে দেবে আপনি যেই হন। এই জন্য আপনার লাইফ লাইন হচ্ছে 3টা। সো ওয়ার্নিং খাওয়াই যাবে না। আল্লাহর রহমতে আমি এখনো একটাও খাই নাই, বাট বলা যায় না, কাস্টমারের মুডের কোনো ফ্যাক্ট নাই, কখন আপনারা কি বলে ওয়ার্নিং দিয়ে দিবে কোনো গ্যারান্টি নাই। ওয়ার্নিং খাওয়ার কিছু রিজন আপনাকে বলে দিই। আপনি ওয়ার্নিং খাইতে পারেন কখন? যদি আপনি অন্য কারো গিগের ছবি কপি করেন, তাহলে ফাইবার আপনাকে ওয়ার্নিং দিয়ে একটা ইমেল পাঠাবে যে তুমি, না কাস্টমার দিবে না, ফাইবার পাঠাবে। কিভাবে পাঠাবে? ফাইবার ওয়ার্নিং দিবে এভাবে যে তুমি কারো কপিরাইট ইস্যুতে আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে। এরকম যদি কারোর ফাইবারের গিগের কন্টেন্ট কপি করেন, কারো ফাইবারের গিগের ছবি কপি করেন, তাহলে হ্যাঁ আপনাকে একটা ওয়ার্নিং দিবে। তারপরে আপনি যদি বায়ারের সাথে কোনো মিসবিহেভ করেন বা বায়ারকে রাগের চোটে গালি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ সেক্ষেত্রে বায়ার যদি আপনার ফাইবার সাপোর্টে বলে যে আপনার ফ্রিল্যান্সার ভালো না, এরকম এরকম করছে, ফুল স্ক্রিনশট ফাইবার আপনার অ্যাকাউন্ট চেক করবে, ওরও অ্যাকাউন্ট চেক করবে, দেখবে যদি আপনার ভুল থাকে আপনাকে সুন্দর করে একটা মেইল পাঠাবে যে আপনি এরকম করছেন ক্লায়েন্টের সাথে, এটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনসের বাইরে, সুন্দর করে আরেকটা ওয়ার্নিং দিবে। আরেকটা ওয়ার্নিং এর রিজন হচ্ছে আপনি যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেন থ্রু ফাইবার, মেসেজ বা ছবি, মেসেজ কিংবা আপনি হচ্ছে অর্ডার পেজে বা যেভাবেই কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন যদি সেভ করেন, যেমন আপনার জিমেইল, ফোন নাম্বার, ফেসবুক আইডি, কন্ট্যাক্ট, এক কথায় আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, বাড়ির অ্যাড্রেস যদি শেয়ার করেন, এটা যদি ফাইবার ধরে সুন্দর করে একটা ওয়ার্নিং দিয়ে দিবে। এগুলা করা যাবে না। ফাইবারের বাইরে কাস্টমার আনা যাবে না, না যাবে না। ফাইবারের বাইরে কাস্টমার আনাই যাবে না। যদিও নিয়েও আসেন, বুদ্ধি আছে, আপনি যদি নিয়েও আসেন তাহলে অ্যাট ইউর ওন রিস্ক ফাইবার আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। ফাইবার যদি এটা টের পায়, আর ফাইবার কোনো না কোনো দিন কোনো না কোনো কারণে এটা টের পায়, ম্যাক্সিমাম টাইমে টের পেয়ে যায়। কেমনে করে টের পায় ওরাই জানে। সো এরকম কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। সো বায়ার যদি আপনাকে ভুলেও বলে যে আমি এখানে ছবি দেখতে পারতেছি না, তুমি আমাকে মেইল করো, অথবা আমি ছবি পাঠাইতে পারতেছি না, তোমার মেইল অ্যাড্রেস দাও, বা সামহাও অন্যভাবে জিজ্ঞেস করলো তোমার হোয়াটসঅ্যাপ দাও, সুন্দর করে ওকে একটা মেসেজ পাঠাবেন যে সরি আই ক্যান নট কন্ট্যাক্ট ইউ আউটসাইড অফ ফাইবার, দিস উইল ভায়োলেট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ ফাইবার অ্যান্ড ইট ক্যান ব্যান আওয়ার অ্যাকাউন্টস। সো এটা আমি আপনাদের দেখাইতে পারি কি না? দাঁড়ান, এটা এখন রিসেন্টলি খুব ফাইবার কড়াকড়ি করছে, আমি এটা মেবি আমার 2বার ধরা খাইতে খাইতে পাচ্ছি। এটা আপনাদের মেবি দেখাতে চেষ্টা করতেছি। রিসেন্টলি এই বায়ারের সাথে, ওই যে ফেস শিল্ড বললেন না, ওনার সাথে হয়েছে। ও আমার কাছে মেইল চাইছিল একবার। দাঁড়ান, এখানে আসতে পারে, অনেক আগে, যদিও খুঁজতে হবে। এখানে খুঁজতে হবে। এক কথায় আপনি যদি কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেসে সে মেসেজ পাঠায় যে তোমার ইমেল অ্যাড্রেস দাও, ফাইবার আপনাকে কোনো কিচ্ছু বলবে না। যখনই ওই মেসেজটার রিপ্লাই আপনি দিবেন, সেটার সাথে সাথে রিভিউয়ের জন্য চলে যাবে ফাইবারের কাস্টমার কেয়ারে। ফাইবারের কাস্টমার কেয়ার সেটাকে রিভিউ করে অ্যাপ্রুভ করবে, তারপর আপনার ওটা সেই বায়ার বা ক্লায়েন্ট দেখতে পারবে। এখানে আছে কোথাও, বহুত আগে মেসেজে আছে কোথাও।
কই যে আছে আল্লাহ জানে। বুঝতে পারছেন? এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন। ফাইবার যে রুলস, ও আচ্ছা, ফাইবারে আপনি হচ্ছে মেসেজ অপশনে কখনো আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস ইনফরমেশন দিতে পারবেন না। পেমেন্ট, এই কথাও, ফিজ, পেমেন্ট, হ্যাঁ, তারপরে এইসব জিনিস বলতে পারবেন না, এইসব কথা লেখা যাবে না। বুঝা গেছে? এই দিক দিয়ে এই যে পাইছি, আপনার এইখানটায় আমার স্ক্রিনটা দেখেন, এখানে মেসেজ পাঠাইছে ফাইবার, ডু ইউ হ্যাভ ইমেল অ্যাড্রেস, ইজ ইজিয়ার টু সেন্ড ইউ দ্য ইমেজ প্লিজ। মানে আমার কাছে ইমেল অ্যাড্রেস চাইছে, আমি সেন্ড করবো ইজিলি, যাতে ও ইজিলি সেন্ড করতে পারে। এখানে আমি সুন্দর করে লিখে, সরি আই ক্যান নট কন্ট্যাক্ট ইউ আউটসাইড অফ ফাইবার, ইট উইল বি এগেইনস্ট ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনস, ইউ হ্যাভ টু সেন্ড মি দ্য ফাইলস হেয়ার। এইটার সাথে সাথে মেসেজটা পাঠানোর সাথে সাথে এই যে এখানে চলে আসছিল, ইউর মেসেজ উইল বি রিভিউড বাই আওয়ার ফাইবার টিম অ্যান্ড আফটার দ্যাট সেলিব্রিটি 10 উইল রিসিভ দ্য মেসেজ। এটা সাথে সাথে ওয়ার্নিং চলে আসছে লাল কালারের। আমি ভাবছিলাম যে আমার অ্যাকাউন্টটা দিবে ব্যান করে, তারপরে সাথে সাথে বলছে যে 24 ঘন্টার মধ্যে রিভিউ করে। এটা সাথে সাথেই রিভিউ করছে ওরা। রিভিউ করার পর এখানে একটা টিক চিহ্ন আসছে এবং লেখা আছে, আফটার রিভিউইং এর মেসেজ উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাপ্রুভ ইট, ইট ওয়াজ রিসিভড বাই সেলিব্রিটি 10। বুঝতে পারছেন? যে ও যদি কোনো ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফরমেশন চায়, খবরদার ভুলেও বলবেন না যে ঠিক আছে বা আচ্ছা বা ওকে, এগুলো বলাই যাবে না। বলতে হবে আমি এটা পারবো না, এটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনসের বাইরে, নাইলে কিন্তু আপনাকে সুন্দর করে ফাইবার একটা ওয়ার্নিং দিয়ে দিবে। বলে দেখেন যদি ব্যান্ড করে, এটা তো আমি ট্রাই করি নাই, আপনি ট্রাই করে দেখেন, যদি আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে তাহলে আমাকে বলেন যে ভাই আচ্ছা লিখলেও ব্যান্ড করে, এটা আপনি একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ, তারপর আমাকে বলেন। বায়ার যদি দেয় তাহলে আপনি বলে দিবেন যে আমি, বায়ার যদি আপনাকে দিয়ে দেয়, যদি বলে যে এরকম যে এটা আমার কন্ট্যাক্ট ইনফরমেশন বা আমার ইমেল অ্যাড্রেস, এটা তুমি আমার সাথে যোগাযোগ করো, বা দিয়ে দিছেও, তখন আপনি বলবেন যে আমি ফাইবারের বাইরে যোগাযোগ আপনার সাথে করতে পারবো না। এই মেসেজটা আপনাকে দিতেই হবে যে আমি তার সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না ফাইবারের বাইরে। ও দিক চাই জিজ্ঞাসা করুক, আপনাকে এটা বলতেই হবে, এটা আপনি বাধ্য। আপনি পরে ওকে কল দেন, সমস্যা নাই, কিন্তু এটা আপনাকে ফাইবারে মেসেজে টাইপ করতে হবে যে না আমি করতে পারবো না। আপনি যদি কোনো মেসেজের রিপ্লাই না দেন এরকম নেগেটিভ যে আমি করবো না, তাহলে ফাইবার ধরে নিবে যে আপনি কন্ট্যাক্ট করছেন, ফাইবার অটো ধরে নিবে। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে ওয়ার্নিং খাওয়ার মেইন রিজন। আর এইখানে মেসেজে আমরা মেবি কিছু কথা আছে, যেমন পেমেন্ট, এই দেখেন নিচে চলে আসছে, রিমেম্বার never accept or ask for direct payments, doing so you may get your account restricted। দেখছেন? পেমেন্ট লেখা যাবে না। আচ্ছা দেখি, ফিজ লিখি, ফিজ লেখা যায়, এরকম কিছু কথা আছে, যেমন স্কাইপি, এই দেখেন টার্মস অ্যান্ড সার্ভিস রিমাইন্ডার, প্রোভাইডিং ইমেল অ্যাড্রেস, স্কাইপি, ফোন নাম্বার, এই যে নট অ্যালাউড। যদি আপনি এটা পাঠান আপনার সাথে সাথে ফাইবার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেবে। সো আপনি যদি চান আপনার ফ্রেন্ডের ফাইবার অ্যাকাউন্ট নষ্ট করতে, সে অনেক টাকা কামাচ্ছে, আপনার হিংসা লাগছে, তার ফাইবারে ঢুকবেন, এখান থেকে কাউকে লেখা দিবেন হেয়ার ইজ মাই স্কাইপি আইডি বা স্কাইপি অ্যাড্রেস, বাস তার অ্যাকাউন্টটা শেষ। ফাইবার খুবই খুবই মানে নাজুক। হ্যাঁ, গ্রুপ করে অ্যাড করছিল, আমি পরে কাজ পাইছি। হ্যাঁ, কিভাবে পাইছিলাম, ফাইবারে যখন আপনি কাজ করবেন তখন দেখা যাবে, আবার কি কথায় প্রবলেম হচ্ছে, ভয়েসে প্রবলেম হচ্ছে? আচ্ছা ওয়েট, আচ্ছা এখন ভয়েস ঠিক আছে? আচ্ছা, ফাইবারে অনেক সময় এরকম হয় যে বায়ার আপনাকে কাজের জন্য, বিজনেস কার্ডের জন্য বা কোনো ফ্লায়ারের জন্য আপনাকে হচ্ছে দিতে পারে, যে তার ফেসবুক আইডি, ফেসবুক অ্যাড্রেস দিতে পারে। সেক্ষেত্রে আপনি হচ্ছে তার ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাড্রেসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বাট এটা ফাইবারে বলা যাবে না। হ্যাঁ, আপনি ফেসবুকে তাকে খুঁজে বার করছেন, মেসেজ দিচ্ছেন, কিন্তু ফাইবারে এটা উল্লেখ করা যাবে না
যে আপনি তার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করছেন, আপনি ওর ইনফরমেশন পাইছেন, ফেসবুকে নাম দিয়ে খুঁজে বার করছেন, তো সমস্যা কি? যেমন আমার এখানেই আসতে পারে, যার ওর নাম হচ্ছে নিকি, নিকি কে, সব সার্চিং, কি অবস্থা নেটের। যাই হোক, আপনি এভাবে খুঁজে বার করতে পারেন ফেসবুক আইডি দিয়ে, কোনো সমস্যা নেই। কোনো বায়ার যদি ফেসবুকতে অ্যাড হয় অ্যান্ড দেন সে ফাইবারে আপনাকে এফবি রিলেটেড কিছু বলে ফেলে, তাহলে ফাইবার বুঝে যাবে যে আপনি বায়ারের সাথে অ্যাড হয়েছেন না। বুঝবে না, তবে ফাইবারে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কথা বলা যাবে না, এটা আমি বারবার বলে দিচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট রিলেটেড কোনো কথাই ফাইবারে বলা যাবে না। ফাইবার বুঝুক চাই না বুঝুক, ফাইবার এমনিই বুঝে যাবে। আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে সে ফাইবারে আপনার সাথে নর্মালি কথা বলবে ক্লায়েন্ট হিসেবে, বাট ফাইবার যদি ফেসবুকে ফাইবারে ক্লায়েন্ট ফাইবারে এসে যদি আপনাকে বলে হ্যাঁ আমি তোমাকে ফেসবুকে ওই মেসেজটা পাঠিয়েছি, ওই মেসেজটা দেখো, তাহলে খবর আছে, এটা বললে খবর আছে। সো এরকম করা যাবে না এই জিনিস। সো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, মাথায় রাখবেন, মাস্ট বি। সমস্যা হচ্ছে আমরা যখন এখানে লিখতেছি এই জিনিসগুলো, যেমন এখানে আমরা যদি কোনো কিছু লিখি স্কাইপ, সাথে সাথে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আপনি যখন অ্যাপ ইউজ করে করবেন, অ্যাপে কিন্তু এই ওয়ার্নিংটা দেয় না, এটা হচ্ছে সমস্যা, এটা মাথায় রাখতে হবে, এটা করা যাবে না। সো অ্যাপ ইউজের সময় একটু মাথায় রাখবেন, ভেবে চিন্তে কথা বলবেন কি বলতেছেন। সো এগুলো হচ্ছে ওয়ার্নিং। এটা বলছে যে 30 ডেজের মধ্যে এটা রিনিউ করে, বাট এটা রিনিউ ওরা করে না, এখনও করে না, বাট আপগ্রেড হলে হয়তো বা করতে পারে, বাট এখন পর্যন্ত ওরা করে না। সো এই তিনটা রিজন, এই সবগুলো রিকোয়ারমেন্ট যদি আপনি ফিল আপ করেন, আপনাকে সুন্দর করে মাসের 15 তারিখে আপনাকে ইয়া দিবে, ব্যাচ দিবে। মাসের 15 তারিখে ফাইবার ওই মাসের ফুল ক্লোজিং করে, একটা আপনার সব কিছু যাচাই করে ওই মাসটা ক্লোজ করে, অর্থাৎ মাসের 15 তারিখে হচ্ছে ফাইবারের অ্যাকাউন্টের ক্লোজিং, বুঝছেন? সো 15 তারিখে আপনারা ব্যাচ পাবেন। আমাদের দেখবেন কমিউনিটিতে সব 15 তারিখে কিন্তু ব্যাচ বা লেভেলের ইয়া দেয়, ওই জন্য 15 তারিখে সব রিভিউগুলো হয়। ফাইবারে কি অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে? অবশ্যই ফাইবারে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। অল টাইম অ্যাক্টিভ থাকার জন্য আপনাকে অল টাইম 24 ঘন্টা ল্যাপটপ ডেস্কটপ চালু করে রাখা লাগবে না, এই জন্যে সবসময় খালি মোবাইলের ডেটা রাখবেন, ওয়াইফাই রাখবেন, অ্যান্ড্রয়েডে অ্যাপটা ইনস্টল করবেন এবং অ্যাপটা ইনস্টল করে ওপেন রাখবেন সবসময়। এই ফাইবার অর্থাৎ এক কথায় আপনি আজকে থেকে যদি ফাইবার অ্যাকাউন্ট করেন, আপনাকে 24 ঘন্টা নেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এই এটা হচ্ছে লেভেল 1 এর রিকোয়ারমেন্ট। লেভেল 2 এর রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম। $20,000 ফিল আপ করতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, 120 দিনের পুরানো সেলার হইতে হবে, 4.5 স্টার রেটিং, এগুলো সব সেম, ওয়ার্নিং টোয়ার্নিং খাওয়া যাবে না, সব কিছু 90% মেনটেন করতে হবে, আর রেটিং থাকতে হবে 4.7 স্টার। এগুলো লেভেল 2 এর রিকোয়ারমেন্ট। একটা জিনিস আপনাদের দেখাই, এখানটা কি দেখায়? এখানটা এই দেখেন, এটা হচ্ছে লেভেল 2 এর রেটিং, সবগুলো টিক চিহ্ন দেখছেন? আমার অ্যাকাউন্টে লেভেল 2 এর রিকোয়ারমেন্ট সবগুলা টিক চিহ্ন, তার মানে সবগুলা ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ এই 15 তারিখে আমি লেভেল 2 ব্যাচটা পাবো, আশা করতেছি, আশা করা যায়। ঘুরতে গেলে নেট নেয়, ওই অল্পটুক সময়ে যদি নেট না থাকে ওটা ফ্যাক্টর না, বাট আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই নেটে থাকা দরকার, উচিত। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার সবসময় নেটে থাকা উচিত, অনলাইনে অ্যাক্টিভ থাকা উচিত, কথা না বলেন অ্যাটলিস্ট নেট থাকা উচিত। সো আমার সবগুলো ফিল আপ হয়েছে, সব এই রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট, দুইটা আমার লেট খাইছি, একটা ক্যান্সেল খাইছি দেখে, এইগুলো কমে আসছে, 97-এ আসছে, আর বাকি সব গ্রিন। সো হোপফুলি আমি হচ্ছে ইয়া পাবো লেভেল 2। মোবাইলের স্ক্রিন অন রাখা লাগবে না, না মোবাইলের স্ক্রিন জাস্ট ডেটা অন রাখবেন, ডেটা অন রাখবেন। 5-6 দিন না থাকলে সমস্যা আছে, যদি বায়ার আপনাকে নক দেয় এবং আপনি রেসপন্স করতে না পারেন, রেসপন্স রেট কমে যাবে, ঠিক আছে? আল্লাহ, তার মানে এই না যে সবসময় অনলাইন, মানে এই না যে মোবাইল নিয়ে সবসময় 24 ঘন্টা ঘুরবেন। আপনার অ্যাপটা থাকবে, অন করা থাকবে। মেসেঞ্জার কিরকম? মেসেঞ্জার সবসময় অন করে রাখেন? রাখেন না, মেসেজ দিলে তো আবার ঠিকই পান। ওইরকম বায়ার যদি মেসেজ দেয় বা নক দেয় বা অর্ডার পান, আপনার একটা নোটিফিকেশন আসবে, এই জন্যেই আর কি নেটটা থাকা লাগবে। এমন না মেসেঞ্জার যেমন চলে ওইরকমই চলবে, আহামরি কিছু না। হ্যাঁ ল্যাপটপ ওইটাতে আসতেছি, অ্যাকাউন্ট ওপেনিংয়ে এবার আসতেছি, এটা একটু দেখায়নি তাড়াতাড়ি করে, অলমোস্ট হয়ে আসছে আমাদের।
বেনিফিট কি কি পাবেন? লেভেল 2 হলে 20টা গিগ পাবেন, 5টা গিগ এক্সট্রা, মাল্টিপল গিগ করতে পারেন 15টা, 10,000 টাকা পর্যন্ত আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন, প্রায়োরিটি পাবেন কাস্টমার সাপোর্টে, আপনাকে একটু দাম দেওয়া হবে, এর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কোনো বেল দিবে না কাস্টমার সাপোর্ট। এলিজিবিলিটি ফিচার এটাও সেম। এলিজিবিলিটি কাস্টমার সাকসেস প্রোগ্রাম, এগুলো হচ্ছে ব্লগের জন্য, ব্লগিং আছে আমাদের ফাইবারের কিছু ব্লগ বা ফোরাম আছে ওইখানে পাবেন। 14 দিন আর্নিং ক্লিয়ারেন্স, একই জিনিস। টপ রেটেড হইলে এই সেম জিনিস ফিল আপ করা লাগে, খালি আপনার আর্নিং হইতে হবে $20,000, 100টা অর্ডার কমপ্লিট করতে হবে, 180 দিনের পুরানো অ্যাকাউন্ট হইতে হবে, আর বাকি সব কিছু সেম। কি কি পাবেন? 30টা গিগ খুলতে পারবেন, 6টা এক্সট্রা গিগ পাবেন, গিগ এক্সট্রাস, 20টা মাল্টিপল গিগ করতে পারবেন যেগুলো একটাও দরকার নাই। কাস্টম অফার করতে পারবেন 10,000 পর্যন্ত, ভিআইপি কাস্টমার সাপোর্ট দিবে টপ রেটেডদের, ভিআইপি মানে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দিবে টপ রেটেড যারা এলিজিবল, এগুলো সব ফোরামের। আর আর্নিং ক্লিয়ারেন্স টপ রেটেডদের হয়ে যাবে 7 দিন, অর্থাৎ আপনি যদি টপ রেটেড হয়ে যান তাহলে আপনারা 7 দিনের মধ্যে হচ্ছে আপনাদেরকে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। বুঝে গেছেন? এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, গিগ ফ্রি করা যায়। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শোনেন ফাইবারের অ্যাকাউন্টের ব্যাপারে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের বলি, মনোযোগ দিয়ে শুনেন। ফাইবার অ্যাকাউন্ট করতে হলে একটা ইন্টারনেট কানেকশন, একটা কম্পিউটার, একটা ইমেল অ্যাড্রেস। কি বললাম? একটা ইন্টারনেট কানেকশন, একটা কম্পিউটার, একটা ইমেল অ্যাড্রেস। এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে আপনার আইডি ব্যান খাওয়ার চান্সেস আছে। বুঝতে পারছেন? একটা ইন্টারনেট বলতে আপনি যদি একটা ডেডিকেটেড নেটওয়ার্ক থাকে বা আপনার সিঙ্গেল রিয়েল আইপি, যেটা আইপি অ্যাড্রেস থাকে প্রত্যেকটা নেটের, ওয়াইফাই লাইনের বা আপনার প্রত্যেকটা নেটের কানেকশনের আইএসপি প্রোভাইডারদের, ওই আইপি অ্যাড্রেস যদি একটা হয়, মানে আপনার যে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেস যদি আপনার সিঙ্গেল থাকে, ওই একটা আইপি অ্যাড্রেস দিয়ে আপনি একটাই অ্যাকাউন্ট করতে পারবেন, একটা ল্যাপটপেই করতে পারবেন। আবার ল্যাপটপের একটা আইডি থাকে, মোবাইলের যেমন আইএমইআই নাম্বার থাকে, এরকম ল্যাপটপের একটা ম্যাক অ্যাড্রেস থাকে। সো এই ম্যাক অ্যাড্রেসটা ফাইবার ট্রেস করে। সো আপনার ল্যাপটপে যদি একবার ফাইবার অ্যাকাউন্ট খুলেন, ওই ল্যাপটপেই আপনাকে চালাইতে হবে, অন্য কোনো ল্যাপটপে আপনি লগ ইন করতে পারবেন না। লগ ইন করলে অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার চান্সেস। অর্থাৎ আপনি যদি ডেস্কটপে ফাইবার অ্যাকাউন্ট খুলেন, ফাইবার অ্যাকাউন্টটা আপনাকে ডেস্কটপ দিয়েই চালাইতে হবে। আপনি যদি ল্যাপটপে খুলেন, ল্যাপটপ দিয়েই চালাইতে হবে। আর জিমেল যেটা বললাম, এটা তো অ্যাজ ইউজুয়াল, একটা জিমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট কখনোই হবে না, একটাই অ্যাকাউন্ট হবে। আর ইন্টারনেট কানেকশন সবসময় মনে রাখবেন একটা। ল্যাপটপ যদি নষ্ট হয়ে যায়, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই একটা নতুন ল্যাপটপ কিনবেন। হ্যাঁ, নতুন ল্যাপটপ যদি আপনি কিনেন, একটু শিওর এটা যে নতুন ল্যাপটপের ওই ল্যাপটপে আগে কেউ কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলে নাই, এটা তো গ্যারেন্টিড। নতুন ল্যাপটপে তো কেউ আগে ফাইবার অ্যাকাউন্ট খুলবে না। সেক্ষেত্রে আপনি নতুন ল্যাপটপে যদি ফাইবার অ্যাকাউন্ট খুলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন এবং ল্যাপটপটাতে এর আগে আপনি যখন যার কাছ থেকে কিনছেন, সেকেন্ড হ্যান্ড যার কাছ থেকে আপনি কিনছেন, সে ফাইবার অ্যাকাউন্ট চালাইছে, আপনি যদি ওটা কিনে আবার ফাইবার অ্যাকাউন্ট অন করেন, ওটাতে আপনারটা সুন্দর করে একটা ব্যান্ড খেয়ে যাবে। বুঝা গেছে? দুইটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট করা যায় একই আইপিতে, তাও সমস্যা আছে। আইপি অ্যাড্রেস আলাদা করে নেওয়াটা বেটার। দুইটা পিসিতে দুইটা আইডি করেন, দুইটা আইপি রাখা উচিত। কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা একটু পরে করেন, আমি রিপ্লাই দিচ্ছি। কোয়েশ্চেন করেন, আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। আমার বাসায় একজনের আছে, তাহলে আমি কি করব? আপনার বাসায় যেহেতু একজনের আছে, আপনাকে যেটা করতে হবে, একটা নতুন আইএসপি সার্ভার প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে আপনাকে চালাতে হবে। আবার রাউটারও আলাদা করাটা সেফ, ঠিক আছে? কারণ ওয়াইফাইয়ের আইপি সেম হয়ে যায়। নতুন আইপিএস আপনার ইন্টারনেট লাইন নিলে তো রাউটার লাগবে, স্বাভাবিক। ওয়াইফাই অ্যান্ড ডেটা ইউজ করা যাবে না। ওয়াইফাই অ্যান্ড ডাটা, শোনেন, মোবাইল ডেটা দিয়ে যদি আপনি চালান কোনো আইপি প্রবলেম নাই, কিন্তু ওয়াইফাই যদি ইউজ করেন তাহলে আইপি প্রবলেম আছে। বুঝতে পারছেন? ওই অ্যাকাউন্ট ডিলিট করা যাবে না। হ্যাঁ, ডিলিট করা যাবে। আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আপনি যে ল্যাপটপ দিয়ে খুলছেন ওই অ্যাকাউন্টের প্রথমে ডিঅ্যাক্টিভেট করবেন। হ্যাঁ, যদি কোনো টাকা থাকে, ডলার থাকে, সেটাকে উইথড্র করে নেওয়ার পরে ডিঅ্যাক্টিভেট করতে হবে।
ডিঅ্যাক্টিভেট করে ওই ল্যাপটপটাতে উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিয়ে নতুন করে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। কিন্তু হ্যাঁ, এটার দিকে একটু নজর রাখবেন যেন নতুন অ্যাকাউন্টে পুরানো কোনো অ্যাকাউন্টের ইনফরমেশন না থাকে। যেমন আপনার এর আগে ধরেন একটা অ্যাকাউন্ট আছে সাইয়েদা অনন্যা নামে, ঠিক আছে, কিন্তু এই নাম দিয়ে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না কখনোই। এবং আপনার এই পুরান অ্যাকাউন্টের যেই যেই ডিসক্রিপশন যেই যেই ইয়ে আছে ওইগুলো ইউজ করা যাবে না। ইভেন পেওনিয়ার আইডিটাও করা রিস্কি, বুঝতে পারছেন? রিস্কি এমন না যে করলেই ব্যান্ড করে দিবেন, বাট আপনার কপাল যদি খারাপ হয় করবে, এটা কনফার্ম। পিসি দুইটা, নেট কানেকশন দুইটা, আর মেইলও দুইটা, বাট দুইটা মেইলে দুই পিসিতে লগ ইন করা সমস্যা হবে না। মেইল লগ ইনের সমস্যা নাই, ফাইবার অ্যাকাউন্ট যেন দুই পিসিতে দুইটা আলাদা হয় এবং দুইটা ফাইবার অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেস যেন আলাদা হয়। মেইল লগ ইন করা থাকলে কোনো সমস্যা নাই, ইমেল লগ ইন করা থাকলে সমস্যা নাই, ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, এক কথা শেষ। সো আইপির ফ্যাক্টর আছে। এখন একটু স্বস্তির নিঃশ্বাস আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আইপি ফ্যাক্টর আজ থেকে 1 বছর আগে অনেক বেশি ছিল, অনেক বেশি। মানে আপনি যদি আমার ল্যাপটপে আপনার অ্যাকাউন্ট অন করেন, সাথে সাথে আপনারটাও ব্যান্ড আমারটাও ব্যান্ড, সাথে সাথে। তারপরে এটা ফাইবার কমিউনিটিতে বাংলাদেশের যারা রিপ্রেজেন্টেটিভরা আছে, ফাইবার বাংলাদেশের কমিউনিটির যারা আছে, তারা বলছে যে এটা আমাদের তো এখানে সবার ম্যাক্সিমামেরই শেয়ার্ড আইপি। সো আমরা কি করব, আমাদের তো এখানে রিয়েল আইপি বা ডেডিকেটেড আইপি পাওয়া যায় না, সবারই তো শেয়ার্ড আইপি, আমারও শেয়ার্ড আইপি। সেক্ষেত্রে ফাইবার এটা এখন অতটা বেশি আইপি অ্যাড্রেস ধরতেছে না। তবে এটা মনে করেন না যে সিংহ ঘুমায় আছে বলে আপনাকে কামড়াবে না, কামড়াইতে পারে, এটুক সেফ থাকেন যে আইপি অ্যাড্রেস ধরতেছে না অতটা বেশি, বাট ধরবে না এটা কিন্তু না, ধরতেও পারে। ফাইবারের কোনো নিয়ত নাই, কাজ আমি একটা জিনিসে কাজ করতেছি, আমি টাকা ইনকাম করতেছি বা আমার জন্য এটা ইম্পর্টেন্ট, আমি কেন রিস্ক রাখবো? এটা আপনাদের ওন সেফটির জন্য বলা। সো এটা মাথায় অবশ্যই রাখবেন। কখনো অন্য কারো ল্যাপটপে আপনার ফাইবার আইডি লগ ইন করবেন না, কখনো অন্য কারো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্টে বা আপনার ফাইবারে লগ ইন করবেন না। বুঝা গেছে? ল্যাপটপ নষ্ট হয়ে গেলে আলাদা ব্যাপার, নতুন ল্যাপটপে যখন লগ ইন করবেন প্রবলেম নাই, বাট পুরানো ল্যাপটপে লগ ইন করার আগে এইটুকু অ্যাসিওর হয়ে নেবেন যেন ওই ল্যাপটপে আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট খোলা না হয়ে থাকে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? হুম, হতে পারে, বাট ওই আইডিটা আপনার মাস্ট বি ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। ডিঅ্যাক্টিভ না করলে প্রবলেম হবে, ওটা ডিঅ্যাক্টিভ করে দেন। হ্যাঁ, অনেক আগে তাহলে ওটা খুঁজে বার করেন কোন ইমেল অ্যাড্রেস দিয়ে করা হয়েছে, নাহলে কিন্তু সমস্যা। ওইটা ডিঅ্যাক্টিভ আপনাকে করে ফেলতে হবে। উইন্ডোজ তো আপনার ল্যাপটপের ক্যাশ মেমোরিগুলো যেগুলো থাকে ওগুলো চলে যায়, কিন্তু ফাইবারের ফাইবারের ইনফরমেশন তো আছে। হ্যাঁ, আরেকজন কি বলছেন, ল্যাপটপে অ্যাকাউন্ট খুলে পরে ডেস্কটপ কিনলে ডেস্কটপে ওই ফাইবার আইডি ইউজ করলে তো প্রবলেম হবে না, যেহেতু ওই ডেস্কটপটা আগে কেউ ফাইবার ইউজ করেনি। না, হবে না। ল্যাপটপে আগে ফাইবার নাই, আমার নিউ পিসি কিনছি আর ল্যাপটপে আগে ফাইবার নাই, তাহলে কি আমি দুইটাতে লগ ইন রাখতে পারবো? দুইটাতে লগ ইন রাখতে পারবেন না, যে কোনো একটাতে রাখবেন। যদি দুইটাতে লগ ইন রাখেন তাহলে ফাইবার মনে করবে আপনি দুইটা ম্যাক আইডি দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছেন। এইটাই তো সমস্যা, ম্যাক আইপিটাই সমস্যা, আপনারা বুঝেন নাই। আপনাদের দুইটা ল্যাপটপ থাক, 14টা ল্যাপটপ থাক, কোনো সমস্যা নাই, সবগুলাই নতুন, সবগুলাতেই কোনো অ্যাকাউন্ট করা হয় নাই, বাট আপনার একটা অ্যাকাউন্ট একটা ল্যাপটপেই খুলে ইউজ করতে হবে, আপনি অন্য কোনো ল্যাপটপে লগ ইন করতে পারবেন না। লগ ইন যদিও করেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ওই সময় ওই অ্যাকাউন্টটাতে চালাতে হবে। কিন্তু এটাতেও সমস্যা আছে, বারবার অ্যাকাউন্টের যদি ম্যাক আইডি চেঞ্জ হতে থাকে, মানে ধরেন আপনার মন চাইলে আজকে আপনি ল্যাপটপ দিয়ে লগ ইন করে কাজ করলেন, আবার কালকে হইলে আপনি ডেস্কটপে চালালেন, আবার তারপরের দিন আবার ল্যাপটপে আসলেন, ম্যাক আইডি কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার। এইটাই রিস্ক, আর কোনো রিস্ক নাই। রিস্ক আছে, আমি বলবো না ব্যান্ড করে দিবে, কারণ আমি এটা বলার কেউ না, তবে আমি ওয়ার্নিং দিতে পারি যেগুলো রিস্ক। ব্যান্ড তো করবে ফাইবার, এটা ফাইবারের মুডের উপর ডিপেন্ড করে। এমনিতে হুদা কেন মানুষের অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয় ফাইবার। ল্যাপটপ আর ফোনে হঠাৎ একসাথে অন, ল্যাপটপ আর ফোন, ফোন কখনো ট্রেস করে না। মোবাইল অ্যাপে কোনো সমস্যা নাই, আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করেন, আপনি রবিন নেটওয়ার্ক চালান, জিপিন নেটওয়ার্ক চালান, কোনো সমস্যা নাই, মোবাইল ট্রেস করে না। বুঝে গেছে? এই
আবারও বলতেছি, আমি এগুলা বলতেছি ব্যান্ড করে দিবে তার মানে এই না যে ব্যান্ড করেই দিবে, কারণ এটাতে আমার কোনো কিছু নাই, এটা ফাইবার ডিপেন্ড করে, বাট এগুলা হচ্ছে ফাইবারের ব্যান্ড করার রিজন। সো এগুলা থেকে সাবধানে থাকবেন। ফাইবার খোলার পর আইএসপি চেঞ্জ করলে প্রবলেম হবে না, হওয়ার কথা না, এখন অতটা বেশি ওটা ধরতেছে না, আগে হয়তো এখন হয় না, কারণ আমি আমার এই ল্যাপটপে অফিসের ওয়াইফাই ফাইবার চালাই, বাড়ির ওয়াইফাই ফাইবার চালাই, ঢাকায় আমার বোনের ওয়াইফাই দিয়ে ফাইবার চালাই, ওইখানেও একজন ফাইবার চালাই। সো অলমোস্ট আমার এই ল্যাপটপে যেমন এখন আমার ওয়াইফাই কানেক্ট করা বা এখানকার ওয়াইফাই। সো আমি মানি না, হয়তো বা আমাকে ব্যান করবে, বাট লাক, এটা কত মানুষ আর সেফ, কতক্ষণ আপনি ডেটা দিয়ে চালাবেন, এটা কি সম্ভব নাকি বলেন? এই জন্য আর কি ফাইবার এখন একটু শিথিল করছে, তবুও সেফ থাকা ভালো। জাস্ট একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের সাথে ফোনেও কোনো প্রবলেম নাই, তাই না? একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার সাথে ফোনেও না, ফোন কোনো সমস্যা নেই, ফোনে আপনি ট্রেস করলে কোনো সমস্যা নেই, ফোন ট্রেস করে না ফাইবার। ফাইবার আপনার ম্যাক অ্যাড্রেস ট্রেস করে, আপনার ডেস্কটপের বা ল্যাপটপের, ফোন ট্রেস করে না। বুঝতে পারছি? সো আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন, মাথায় অবশ্যই রেখে নেবেন যেন ফাইবারে আগে আপনার ওই ল্যাপটপে কোনো কিছু মানে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয় নাই। আর যদি আপনারা এমন কেউ থাকেন যে একই বাসায় দুইজনের ফাইবার অ্যাকাউন্ট আছে বা চালাতে চাচ্ছেন বা চালাবেন, অবশ্যই দুইজনের দুইটা ল্যাপটপ থাকতে হবে এবং দুইটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর ইমেল অ্যাড্রেস তো আলাদা আলাদা ম্যান্ডেটরি, এটা তো থাকতেই হবে, এক ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারবেন না দুইটা অ্যাকাউন্ট। সো এই বুঝা গেছে? ফাইবার অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আইপি রিলেটেড? শুধুমাত্র এই আইপির প্রবলেমটা ফাইবারে করে, ইদানিং কম করতেছে, বাট ফাইবারেই করে, অন্য কোনো মার্কেট প্লেস করে না, দুনিয়ার অন্য কোনো মার্কেট প্লেস এটা করে না, শুধুমাত্র ফাইবার করে। কোন দুঃখে করে ওই জানে। আচ্ছা, মোবাইল অ্যাপে দুইটা অন করা যাবে না? মোবাইল অ্যাপে দুইটা অন করা যাবে না, মোবাইল অ্যাপে একটা। মোবাইল অ্যাপে আবার দুইটা অন করবেন কেন? দুইটা দিয়ে কি করবেন ভাই? একটা অ্যাকাউন্টই সামলানো যাচ্ছে না, আবার দুইটা অ্যাকাউন্ট আপনি কি করবেন? ফাইবার অ্যাকাউন্ট সেল করে তাহলে ল্যাপটপ সহ সেল করতে হবে। ল্যাপটপ সহ সেল করতে হবে। সেল করা যায় যদি আপনি, আপনার অ্যাকাউন্ট আছে, আপনি আমাকে বললেন যে ঠিক আছে আপনাকে এত টাকার বিনিময়ে ফাইবার অ্যাকাউন্ট আমি আমার দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটাকে আমাকে নতুন একটা ল্যাপটপে ওপেন করতে হবে, আমাকে আবার নতুন একটা ল্যাপটপ কিনা লাগবে, বুঝছেন? এই সো এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। আমি যেগুলো বললাম এগুলা হচ্ছে, আবারও বলতেছি, ব্যান্ড খাওয়ার রিজন বা রিস্ক, এগুলো থেকে সাবধানে থাকেন। এখন যদি একান্তই করা না যায়, যেমন আমার এই ওয়াইফাইটা অনেক জায়গায় চলে, একান্তই আমি পারতেছি না, কতবার আমি ডেটা দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আল্লাহ ভরসা। বাট ইদানিং এটা একটু ট্রেস কম করতেছে, বাট ব্যান্ড করবে কখন এটা ফাইবার নিজেই জানে। বুঝাতে পারছি? ব্যান্ড খাওয়ার পর ফাইবারে ব্যালেন্স থাকলে ওইটা উইথড্র করা যাবে 3 মান্থস পরে, 3 মাস পরে আপনাকে ফাইবারের সাপোর্টে নক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত আপনার পেউনিয়ারে দিয়ে দিবে। বুঝা গেছে? হুম, কিনলে ভালো, পুরান ল্যাপটপেও করতে পারবেন, ডিজেবল যদি ব্যান্ড করেও দেয় আপনাকে আবার উইন্ডোজ দিয়ে সুন্দর করে সব কিছু নতুন করে করতে পারবেন, তবেও রিস্ক থাকবে। এবং ডিজেবল করে দেওয়ার পরে ওই অ্যাকাউন্ট যেটা থাকবে, যেটা ব্যান্ড করে দিছে অলরেডি বা ডিজেবল করে দিছে, সেটার কোনো ইনফরমেশন ইউজ করা যাবে না, সেটার পেউনিয়ার আইডি ইউজ করা যাবে না, সেটার নাম ইউজ করা যাবে না, সেটার কন্টেন্ট ইউজ করা যাবে না, এই ওটার ছবিও ইউজ করা যাবে না। বুঝতে পারছি? পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা তো দেখাতে পারবো না, বাট আপনাদেরকে আমি প্রসেসের মেবি একটা ভিডিও আছে ইউটিউবে, ওটা দিয়ে দেবো, এমনিই খুলতে পারবেন। পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার কিছু নাই, খালি আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে ও হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি লাগবে। ডিজিটাল কপি নেই, স্ক্যান কপি ওরা দেখবে, খালি ডিজিটাল থাকুক আর যাই থাকুক, মেইন কপি ওরা দেখবে না, স্ক্যান কপিটাই তো আপনাকে দিতে হবে পিডিএফ বা জেপিজি ফাইলে। হ্যাঁ ওটাই দিবেন, ওটাই নিয়ে নিবে, সমস্যা নাই, পেওনিয়ার অত রিস্ট্রিক্টেড না। আচ্ছা, ব্যাংক খাওয়ার পরে নিউ অ্যাকাউন্ট করতে গেলে নেম চেঞ্জ করলে তো আবার কি নিউ পেওনিয়ার? হ্যাঁ, নিউ পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে মাস্ট, পুরানো পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। আমার ডেস্কটপ আছে আর ল্যাপটপ আছে, আপনার মতে কি সে খোলা বেটার, আপনার যেটা বেশি ভালো,
মানে আপনার ল্যাপটপ যদি পাওয়ারফুল হয় ল্যাপটপে খুলেন, ডেস্কটপ যদি পাওয়ারফুল হয় ডেস্কটপে খুলেন। আপনি যদি বেশি ট্রাভেল করে থাকেন আমার মতো, যেমন আমি ঢাকা সৈয়দপুর অফিস বাড়ি করতে থাকি, আমার জন্য ল্যাপটপটা বেটার প্রিফারেবল। আপনি যদি এক জায়গায় থাকেন মানে বাসাতেই থাকেন ম্যাক্সিমাম টাইমে ডেস্কটপে কাজ করেন, তাহলে ডেস্কটপে খোলাটা বেটার। এক পেওনিয়ার কি দুইটা অ্যাকাউন্ট থেকে উইথড্র দেওয়া যাবে? না। পাসপোর্ট দিয়ে করেন, হ্যাঁ করা যাবে পাসপোর্ট দিয়ে। ভাইয়া আমার এনআইডি তো আসে নাই, পাসপোর্ট দিয়ে করতে পারবেন। অথবা আপনার যদি নাই থাকে, পাসপোর্টও নাই, আপনার আব্বুর কিংবা আপনার আম্মুর অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। এই ফাইবার খুলতে এনআইডি কার্ড লাগে? জি না, ফাইবার খুলতে এনআইডি কার্ড লাগে না, ফাইবারে কিছুই লাগে না, ফাইবার জাস্ট নর্মাল সাইন ইন যেমন করে ওইভাবে করলেই হয়। সেক্ষেত্রে এনআইডি এর নেম তো সেমই থাকবে। তাহলে এনআইডি এর নেম বুঝলাম না, কোন এনআইডি এর নেম বলতেছেন? আপনি যদি ফাইবারে আপনার আব্বুর কিংবা আম্মুর অ্যাকাউন্ট দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার আব্বুর কিংবা আম্মুর নামেই ফাইবার পেওনিয়ার অ্যাকাউন্টটা করতে হবে, বুঝতে পারছেন? এক কথায় ব্যাংক অ্যাকাউন্ট কেমন আপনার আমার ন্যাশনাল আইডি দিয়ে কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন? আমার নামেই তো হবে। ওই রকম এটাও আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতো। আপনি যদি আপনার আব্বু আম্মুর এনআইডি দিয়ে করতে চান, তাহলে আপনার আব্বু আম্মুর নামে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। এবং পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংকটা অ্যাটাচ করবেন বা অ্যাড করতে চান, যে ব্যাংকে আপনার টাকা আসবে ওইটা আপনার হইতে পারে, ওইটাতে সমস্যা নেই। বাট যখন আপনি করবেন তখন আপনার এনআইডির সাথে যেন পেওনিয়ারের নামটা মিল থাকে। ভেরিফিকেশন সম্পর্কে বলবো, ফাইবারে ভেরিফিকেশন হচ্ছে আপনার কাছে একটা মেইল যাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন বা একটা কোড যাবে, কোডটা এনে বসা দিবেন, বাস ভেরিফাই হয়ে যাবে। ফাইবারের কোনো কিছু নাই, ফাইবারের ভেরিফিকেশন ট্যারিফিকেশন প্যারা দেয় না, প্যারা দেয় হচ্ছে এই আইপি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলো প্যারা দেয়। নর্মালি ভেরিফিকেশনে কোনো প্যারা নেই। ফাইবারে এনআইডি ভেরিফিকেশন নাই তো? জি বলেন। আপনার একটা এনআইডি দিয়ে আপনার নামে একটাই পেওনিয়ার হবে, আপনি দ্বিতীয়টা করতে পারবেন না। দ্বিতীয়বার করতে হলে অন্য কারো এনআইডি দিয়ে অন্য কারো নামে করতে হবে, বুঝতে পারছি? না, হুম, হবে না। এই পাসপোর্ট দিয়ে একটা কাজ করা যেতে পারে, আমি কখনো ট্রাই করি নাই, বাট এটা টোটালি এক্সপেরিমেন্ট, এটা আমি নিজেও জানি না এটার ফলাফল কি হবে। পাসপোর্ট দিয়ে যখন আপনার পেওনিয়ারটা ভেরিফাই হয়ে যাবে, আপনার ফাইবারের নাম আলাদা করে ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা ব্যান্ড খাইতে পারেন, নাও খাইতে পারেন, এটা এক্সপেরিমেন্ট, এটা আমি জানি না, এটার সিওরিটি আমি দিব না। সো ট্রাই করে দেখতে পারেন, নাম তো সেম হবে। হ্যাঁ, হ্যাঁ নাম চেঞ্জ হবে না, কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ হবে না, আপনার অ্যাড্রেসও তো সেমই থাকবে, এটাই, এই জন্য রিস্ক থাকে আর কি। আচ্ছা, আমার ফাইবার অ্যাকাউন্টের নেম আর এনআইডি নেম সেম রাখতে হবে না, সেম রাখতে হবে না। তবে বিয়ান্সে যেমন বলছিলাম, আপনার আসল নাম দিবেন, ওইগুলা দিবেন না যে কি 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 নাম দেন, অ্যাঞ্জেল প্রিয়া, অবুজ বালক, হ্যাঁ এইসব নাম দিবেন না। প্রফেশনাল আপনার যা নাম আছে যেটা দিয়ে আপনার বিয়ান্স করা ওই নামেই চালাবেন, বুঝতে পারছেন? ফুল একেবারে আপনার সার্টিফিকেটের নেম দিতে হবে না, বিকাশে আনা যায় না ফাইবার থেকে। আচ্ছা, এই কয়েকটা কোয়েশ্চেন, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে, আইপি রিলেটেড কোনো কোয়েশ্চেন্স? খালি একটা জিনিস মাথায় রাখেন, একটা ইমেল অ্যাড্রেস, একটা ল্যাপটপে একটাই অ্যাকাউন্ট, ওই ল্যাপটপে অন্য কোনো অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। আর আপনার অ্যাকাউন্টও অন্য কারো ডেস্কটপে, হ্যাঁ হ্যাঁ দোস্ত দেখ আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, দে দে তোর ল্যাপটপ দিয়ে আমি লগ ইন করি, এইটাও করা যাবে না, তাহলেই তো ধরা টাকাবেন, বুঝতে পারছেন? সো হচ্ছে এটা ফাইবার অ্যাকাউন্টের কাজ। সো আপনারা ইউজার নেমটা কি বিহ্যান্সের ইউজার নেম করাবেন? হ্যাঁ, ইউজার নেমটা অবশ্যই বিহ্যান্সের চেষ্টা করবেন করার, কারণ ফাইবারে প্রচুর অ্যাকাউন্ট আছে, বিহ্যান্সের নেমে করার, তাহলে আপনাদের এসিওটা ভালো হবে। বিহ্যান্সের নেমে করার চেষ্টা করেন, পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে আর কিছু করার নাই, তবে কাছাকাছি রাখবেন, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ টাকা তো আপনার কিসে আসবে, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে টাকা কই আসবে আপনার? ব্যাংক অ্যাকাউন্ট তো আসতে হবে। অ্যাকাউন্ট ডিলিট করে দিলে ওই অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন নিউ অ্যাকাউন্টে ইউজ করা যাবে না, ঠিক। অ্যাকাউন্ট ডিলিট করে দিলে ওই অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন নিউ অ্যাকাউন্টে ইউজ করা যাবে না, হ্যাঁ যাবে না, ঠিক যাবে না। অর্ডার কি পাবো কোনো দিন? অবশ্যই পাবেন, ইনশাল্লাহ পাবেন। ব্যান্ড খেলে সেকেন্ড টাইম আর কি নেম ইউজ করব?
আমাদের নেম তো একটাই, যেমন আমার অ্যাকাউন্ট এইটার নামে আছে আলনুর তারিক, এর আগের আমার অ্যাকাউন্ট নেমটা ছিল রবি খান। এখন যদি নাম চেঞ্জ হয়ে যায় তখন আমি কি দিব, খান রবি ইউজ করব। উল্টায় পাল্টায় ইউজ করতে হবে, আর কি করবো, এখন কিছু তো করার নাই। রিয়েল আইপি হইলে কি একটা আইএসপি দিয়ে দুইটা ডিভাইসে দুইটা ফাইবার ইউজ করা যাবে? দুইটা ডিভাইসে দুইটা ফাইবার, এটা আমি একটু বুঝি নাই। রিয়েল আইপি হইলেও একটা ডিভাইসে একটা ফাইবার অ্যাকাউন্ট। আপনার আইপি যাই হোক, ল্যাপটপ যেন ওই এক আইপিতে একটাই ল্যাপটপে আপনার লগ ইন থাকে, না করা যাবে না, ওইভাবে দুইটা ডিভাইস করা যাবে না। রিয়েল আইপি হইলেও একটাতেই করতে হবে। যে কোনো অ্যাকাউন্ট হইলে হবে, হ্যাঁ যে কোনো অ্যাকাউন্ট নেই। আমার যেমন ডাচ বাংলা করা আছে, আরেকজনের ব্র্যাকে আমি দেখছিলাম এবি দেখছি, আমি এবি ব্যাংক দেখছি, সো হয়। সিটি ব্যাংকও দেখছি, হয়। সো ম্যাক্সিমাম করা যায়। বিহ্যান্সের সার্টিফিকেটের নেমই দেয় নাই, বিহ্যান্সের সার্টিফিকেটের নেমই দেয় নাই, বিহ্যান্সে যা দিচ্ছেন ওই নামে চালান, কিছু করার নাই। ছবি টবি উঠে ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় না কখনো? না, আমি করি না এখন পর্যন্ত ফাইবারে কখনো আমি ওই ছবি টবি তুলে ডাইরেক্ট করি নাই। ইসলামিক ব্যাংকে হয় না ভাই? হইতে পারে ইসলামিক ব্যাংকে হয় না, আপনি শিওর? হইতে পারে, হবে না কেন? অ্যাকাউন্ট পেওনিয়ার অ্যাকাউন্ট যে কোনো জায়গায় সাপোর্ট করে, তো ট্রাই করে দেখেন। না হইলে ডাচ বাংলা সাপোর্ট করে, ব্র্যাক সাপোর্ট করে, এবি ব্যাংক সাপোর্ট করে, সিটি ব্যাংক সাপোর্ট করে, একটা অ্যাকাউন্ট খুলে ফেলাবেন। কয় টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে? ইবিএল করে, হ্যাঁ ইবিএল করে। অ্যাকাউন্টের সাথে তাহলে কনফিগারের কিছু নাই, ল্যাপটপ আর পিসি এর অ্যাকাউন্টের সাথে তো তাহলে কনফিগার কোন অ্যাকাউন্টের সাথে? ফাইবার অ্যাকাউন্টের সাথে সম্পর্ক আছে ল্যাপটপ আর পিসি, পেওনিয়ারের সাথে ল্যাপটপ পিসির কোনো সম্পর্ক নাই। পেওনিয়ারের সাথে সম্পর্ক নাই, বাট ল্যাপটপ ফাইবারের সাথে আপনার ল্যাপটপ আর পিসির সম্পর্ক আছে। সমস্যা হবে না, ইউজার নেম আপনার দিলে সমস্যা হবে না। আব্বু আম্মার নামে কেন খুলবেন? আপনি থাকলে আপনি আব্বু আম্মার নামে কেন খুলবেন? হুম, বলেন। হুম হুম বুঝি নাই, কি খুলবেন কি দিয়ে, আরেকবার ক্লিয়ারলি বলেন। হুম, আপনার নাম দিয়ে খুলতে বেটার হবে, আপনি অন্য নাম দিয়ে কেন খুলবেন? আপনার নাম দিয়ে খুলবেন। এত ভয় পাওয়ার কিছু নাই, কোনো কিছুই ব্যান্ড হবে না। নিজের নাম দিয়ে খুলেন, নিজের এনআইডি দিয়ে, নিজের খালি মনে রাখেন আপনার ইনফরমেশন যদি লিগাল থাকে, আপনার এনআইডির সাথে আপনার নাম, নামের সাথে আপনার ব্যাংক ইনফরমেশন যদি ঠিক থাকে, কোনো কিছুই ব্যান্ড হবে না। এই এত টেনশনের কিছু নাই। হুম, টেনশন নেওয়ার কিছু নাই, খালি এইটুক মাথায় রাখেন যেন আইপিটা আর ল্যাপটপের ম্যাক আইপি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লগ ইন করবেন না, বাস এইটুকু মাথায় রাখেন। আর এত টেনশন নেওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা অ্যাকাউন্ট ভাই, গেলে যাবে। আমি তো এখন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করি না, গেলে যাবে, আরেকটা খুলবো, কি হচ্ছে? মায়ের অ্যাকাউন্ট দিয়ে খুলবো, হবে না, বাদ। বাপের অ্যাকাউন্ট দিয়ে খুলবো, হবে না, বাদ। বোনের দিয়ে খুলবো, হবে না, বাদ। এরকম করে কত কত কতবার ব্যান্ড করবে বলেন? অ্যাটলিস্ট এটা একটা অ্যাকাউন্ট, সো কোনো না কোনো ওয়ে বার হবেই সামহাউ। ভয়ের কিছু নয়, যা আছে খুলে ফেলান কপাল, আর ব্যান্ড হবে না। খালি আইপি অ্যাড্রেসটা মাথায় রাখেন, আর কোনো কিছু ভয়ের নাই। এই সো আপনাদের কাজ হচ্ছে, যেটা বললাম অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন, টুইটারে অ্যাকাউন্ট করবেন, প্রজেক্ট আপলোড করেন বিহ্যান্সে মিনিমাম 30টা। আরেকটা জিনিস যেটা আপনারা চাইলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি চান, কোনো সমস্যা নাই। আমি আপনাদের এখানটায়, আচ্ছা এখান থেকে তো আসবেন, এখানটায় দেখাই, fiverr.com, fiverr.com-এ যাবেন, যাওয়ার পরে বিকাম এ সেলার দিবেন অথবা জয়েন দিবেন, যা ইচ্ছা আপনার। বিকাম এ সেলার দেন, সেলার দেওয়ার পর আপনার সামনে একটা পেজ আসবে, এখানে ঘুরে আছে বিকাম এ সেলার করে সাইন আপ করতে বলবে, সাইন আপ করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস এক গাদা চলে আসবে, এগুলো ফোকাস করার দরকার নাই। এখানে দেখেন এই জিনিসটা সবসময় ভালো করে একটু নজর দিয়ে দেখেন,
এখানে বলবে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল। আপনি কি এই তিনটার মধ্যে একটাও দিবেন? একটাতেও দিবেন না, এই তিনটার মধ্যে একটাও ক্লিক করবেন না। তাহলে কিন্তু ফেসবুক যদি দেন তাহলে ফেসবুকের ইউজার নেমটা নিয়ে নিবে, যদি গুগল দেন গুগলের ইউজার নিয়ে নেবে, যদি অ্যাপল দেন আপনার অ্যাপল আইডির যে ইউজার নেম আছে ওইটা নিয়ে নিবে। আমরা ওই ইউজার নেম দিব না, আমরা ম্যানুয়ালি ইউজার নেম দিব। সো আপনি কন্টিনিউ উইথ ইমেল দিবেন, এখানে একটা ইমেল দিয়ে কন্টিনিউ করবেন। কান্ট রিড, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। এটা অলরেডি একজনের ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার এক বায়ারের ইমেল অ্যাড্রেস। সো কোন ইমেল, আমার এই ইমেল দিয়ে ট্রাই করি। দেখেন আমি যদিও বেশি দূর যেতে পারবো না, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার এখানে বলবে চুজ এ ইউজার নেম। এখানে ইউজার নেমটা দিবেন যেটা আপনার বিহ্যান্সে আছে। চেষ্টা করবেন ওই ইউজার নেম, যদি খুঁজে পান তো মাশাআল্লাহ, আর যদি না পান তাহলে ওই রিলেটেড কাছাকাছি কোনো ইউজার নেম দিবেন, আর পাসওয়ার্ড দিয়ে জয়েন দিবেন, বাস, আর কিছুই না। তারপরে আপনাকে নর্মালি ফেসবুকের মতো জাস্ট ফর্ম ফিল আপ করতে বলবে আপনাকে, এটা ফিল আপ করেন, ওটা ফিল আপ করেন, ফিল আপ করবেন। আর এটা বলতেছি যদি চান, কারণ এটা আমরা নেক্সটে আপনাকে করতেই বলবো, যারা ইচ্ছুক করে ফেলান। ফাইবার অ্যাকাউন্ট খোলার কোনো ব্যাপার না, খালি নামটা মাথায় রাখবেন। আর কয়েকটা জিনিস, ছবি এরকম ক্লিয়ার দিবেন যেন আপনার চেহারাটা বোঝা যায় অ্যাটলিস্ট। হ্যাঁ, ওই সানগ্লাস পরে ক্যামেরার গাড়ির সাথে চিপকায় সেলফি এরকম করে দিয়েন না। হ্যাঁ, ফেস দিবেন, ক্লিয়ার ফেস যেন দেখা যায় হাসি মুখে। যদি পাসপোর্ট সাইজ ছবি দেন আরও ভালো, মানে ওই টাইপের আর কি, সানগ্লাস টানগ্লাস পরা, চোখ মুখ ঢাকা, ওই টাইপের ছবি দিয়ে না। অ্যাকাউন্টটা নর্মালি ফিল আপ করবেন, এখানে প্রফেশনাল আপনার কাছে যা যা বলবে, এখানে আপনার ট্যাগ লাইন দিতে বলবে, দিবেন, প্রফেশনাল গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার ফিল আপ করবেন। এগুলো ডিসক্রিপশন আপনাকে লিখতে বলবে, এখানে আমার ডিসক্রিপশন আছে, আরও অন্যান্য ফাইবারের প্রোফাইলগুলো দেখবেন, অন্যান্য ডিজাইনারদের ওনারা কি ডিসক্রিপশন দিছে ওইগুলা পড়ে ভালো মতো করে নিজের একটা ডিসক্রিপশন বানায় এখানে অ্যাড করে দিবেন, কি কি ল্যাঙ্গুয়েজ পারেন ওইগুলো অ্যাড করবেন। তারপরে আপনার টেস্ট, এটা আমরা পরে দিব। ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট যা যা লিঙ্ক করতে বলে করবেন। আর স্কিলসে দেখেন এখানে আমি কয়েকটা দিয়ে রাখছি, আপনারা এগুলো অ্যাড করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, লোগো ডিজাইন, ইউআই ডিজাইন, প্রোডাক্ট মকআপ, ফটো এডিটিং, আপনারা যা যা পারেন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, তারপরে যা যা স্কিলস আপনারা পারেন ওইটা দিবেন, সবগুলো স্কিলসে দিবেন এক্সপার্ট। বুঝা গেছে? স্কিলস ওখানে লেখা থাকে যে আপনি কোন লেভেলের স্কিল, ওটা আপনার স্কিলটা কোন লেভেলে আছে, আপনি সবগুলো দিবেন এক্সপার্ট লেভেলে দিবেন। তারপরে আপনার এডুকেশন চাবে, সার্টিফিকেশন চাবে, এগুলো জাস্ট দিবেন, এগুলো এত আহামরি ম্যান্ডেটরি ফ্যাক্টর করে না। স্কিলসটা একটু মাথায় রেখে দেবেন ভালো, ঠিক মতো যা যা পারেন ওইগুলাই দিবেন, যতগুলো অ্যাড করা যায় সবগুলো অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, আপনার ডিসক্রিপশন অ্যাড করবেন আর টাইটেল অ্যাড করবেন। এই কাজ জাস্ট নর্মালি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন। গ্রিন ব্যাচ কেমনে আসবে ওইটা আমরা আসবো, টেস্ট যখন দিব তখন আমরা ওটা বলবো গ্রিন ব্যাচ কেমনে আসবে। এই আস্তে, কে বললেন একটু আস্তে বলেন, আমার কান এখনই ফেটে যেত। হ্যাঁ বলেন। ওই যে সে যদি ইমেল অ্যাড্রেসের সাথে সাথে আপনি বলবেন সরি আই ক্যান নট কন্ট্যাক্ট উইথ ইউ আউটসাইড অফ ফাইবার, এটা বললে কোনো রিস্ক নাই। আপনি যদি কোনো রিপ্লাই না দেন তাহলে রিস্ক আছে। আপনি যদি বলেন ওকে ঠিক আছে পজিটিভ, বুঝিনি। হ্যাঁ না, তখন প্রবলেম নাই, কিন্তু ফেসবুকে ওকে অবশ্যই বলে নেবেন যেন আমাদের যে ফাইবারের বাইরে কথা হচ্ছে এটা যেন ফাইবারে মেনশন না করে। এই বুঝতে পারছেন? সো যারা অ্যাকাউন্ট করতে পারেন, খুবই সিম্পল, খুবই নর্মাল অ্যাকাউন্ট করেন, খালি ইউজার নেমটা মাথায় রাখবেন, আর যা যা ফর্ম ফিল আপ করতে বলবে করবেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, অ্যাকাউন্ট করার সময় একটা অপশন আপনারা পাবেন যে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে কাজ করেন, আপনি দিবেন হচ্ছে আইটি সেক্টর, বাস। ওখানে বলবে যে কোন ক্যাটাগরি, ওখানে আপনি হচ্ছে কাজ করেন, কোন সেক্টরের আন্ডারে আইটি দিবেন। এটাও কোনো ফ্যাক্টর না, ফর্ম ফিল আপ কোনো ফ্যাক্টর না। ফাইবারের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে গিগ, আমরা গিগ করবো নেক্সট ক্লাসে। সো গিগটা ভালো মতো করবেন, এমনি অ্যাকাউন্ট যা ফিল আপ করার করবেন, যতদূর সত্য ইনফরমেশন দেওয়া যায় দিবেন। হ্যাঁ, আর যদি আপনার কাছে বলে যে এক্সপিরিয়েন্স কতদিনের, এইটা মিথ্যা দিবেন, মিথ্যা দিয়ে বলবেন যে আপনি 3 বছরের এক্সপিরিয়েন্স বা 4 বছরের এক্সপিরিয়েন্স, বুঝছেন? বাকি সব ইনফরমেশন সত্যি দিবেন। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আর যারা অ্যাকাউন্ট